আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে আফিয়াতের সাথে আছেন, নিরাপদে আছেন। তো আজকে মূলত আমাদের আশাটা আপনারা জানেন যে গতদিন একটা চমৎকার পডকাস্ট হয়েছে। আমি, মুর্তজা, রাফি আমরা তিনজন মিলে পর্নোগ্রাফির উপরে একটা ডিটেইলস একটা আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পর্নোগ্রাফি নিয়েই মূলত আমাদের আলোচনাটা, কিন্তু গতদিনের আলোচনাটার থেকে আরও কিছু কথা গতদিনের আলোচনায় আমাদের মনে হয়েছে যে আরও কিছু কথা যদি যোগ হতো তাহলে আমাদের টোটাল আলোচনাটা একটা পরিপূর্ণতা পেত। তো সেখান থেকে আমার আজকে আপনাদের সামনে আসা। তো মূলত আমাদের আলোচনাটা পর্নোগ্রাফি নিয়ে, সেই সাথে আমরা হস্তমৈথুন বিষয়ে আরও কিছু অতিরিক্ত আলোচনা করব, যাতে করে পুরো ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা যেন আমরা বুঝতে পারি। তো আলহামদুলিল্লাহ, আপনারা গতদিনের আলোচনা থেকে এইটুকু আইডিয়া হয়েছে যে আমরা একটা বড় ধরনের মহামারীর মধ্যে আছি, এবং এই মহামারীটা এটা একটা সাইলেন্ট মহামারী, এবং এখানে মানুষের স্পিরিচুয়াল ক্ষতি থেকে শুরু করে নিয়ে তার মানসিক ক্ষতি, আবেগিক ক্ষতি, এমনকি শারীরিক ক্ষতি পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু এবং এটা খুব লার্জ স্কেলে, হ্যাঁ, অনেক মানুষ এই ক্ষতির মধ্যে আছে, বিভিন্ন বয়সী মানুষ। এমনকি এমনও ঘটনা আছে, যদি আপনাদের কাছে আমি এটা শেয়ার করি, যে অ্যাবভ 70 বছরের বেশি বয়স্ক একজন মানুষ পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, এরকম কেসও আমাদের সামনে আছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে তার তার ছেলে, তার মেয়ে, তারা এটা পেরেশান যে আমার বাবা আর কিছুদিন পর হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এখন তিনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। তো এরকম কেস থেকে শুরু করে নিয়ে একদম দেখা যাচ্ছে ক্লাস 2 এর ছেলে, ক্লাস 1-2 বাচ্চা, হ্যাঁ, তারাও পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। এমন কোনো মানুষ, এমন কোনো বয়সী মানুষ, একটা পর্যায়ে আমরা জানতাম যে মেয়েরা পর্নোগ্রাফির ভোক্তা না, এটা একটা পর্যায়ে আমরা যারা সোশ্যাল সায়েন্টিস্ট তাদের সিদ্ধান্তটা এরকম ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, বরং 1/3 ভোক্তা, পর্নোগ্রাফির কনজিউমার যারা, 1/3 হচ্ছে মেয়ে, তাই না? তাহলে সুতরাং বোঝা যাচ্ছে যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে। তো এটার বিভিন্ন রকম ইফেক্ট, সমাজকে কিভাবে এটা এফেক্ট করছে, এটা কিভাবে আমাদের মনস্তত্ত্বের দিক দিয়ে, আমাদের আবেগের দিক থেকে, এমনকি আমাদের শারীরিক দিক থেকে ক্ষতি বয়ে নিয়ে আসছে, সেগুলো বিষয়ে আমরা কম বেশি আলোচনা করেছি। তো আজকে বিশেষ একটা জিনিসে আপনি একটু বেশি ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে আজকে মেডিকেল সায়েন্সে পর্নোগ্রাফি, তো কোনো পর্নোগ্রাফি নিয়ে কোনো কথা নেই। পর্নোগ্রাফি এটাকে সবাই খারাপ বলছে, যারা বিজ্ঞানী বিভিন্ন অ্যাসপেক্ট থেকে পর্নোগ্রাফি নিয়ে, যারা পর্নোগ্রাফির অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন, পর্নোগ্রাফির সামাজিক ক্ষতি নিয়ে তারা আলোচনা করছেন, পর্নোগ্রাফির স্বাস্থ্যগত ক্ষতি নিয়ে আলোচনা আছে। এটা যে ক্ষতি করে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, ঠিক আছে না? তবে পর্নোগ্রাফির সাথে ঠিক হাত ধরাধরি করে চলে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। তো এই হস্তমৈথুনটার ব্যাপারে আবার দেখা যাচ্ছে যে আমাদের সায়েন্টিফিক কমিউনিটি, বিশেষ করে ডাক্তাররা, আমরা এটা নিয়ে একটা অন্যরকম একটা চিন্তা আমাদের মধ্যে আসে যে হস্তমৈথুনটা এটা একটা স্বাভাবিক বিষয়। তো এই স্বাভাবিক বিষয়ে এটা একটা সময় পর্যন্ত কিন্তু ছিল না। একটা সময় পর্যন্ত হস্তমৈথুনকে স্বাভাবিক বিষয় বলে ধরা হতো না, এবং এটাকে একই সাথে এটাকে একটা পাপ, 2 নম্বর হচ্ছে এটাকে একটা মানসিক সমস্যা মনে করা হতো, এবং 3 নম্বর হচ্ছে এটাকে একটা শারীরিক সমস্যা মনে করা হতো, এবং বিভিন্ন রোগের একটা কি বলা যায় এটাকে, কারণ মনে করা হতো এই হস্তমৈথুনটাকে। তাহলে এই যে একটা সময় পর্যন্ত সারা ওয়ার্ল্ড এটাকে খারাপ মনে করত, আর এখন এসে খারাপ মনে করছে না, মাঝখানের পয়েন্টটা কোথায়? মাঝখানের যে ট্রানজিশনটা, কিভাবে মানুষ এটাকে খারাপ মনে করতো, সায়েন্টিফিক কমিউনিটি এটাকে খারাপ মনে করতো, আজকে এসে খারাপ মনে করছে না, মাঝখানের পয়েন্টটা কোথায়? এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু সামান্য আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বিশেষ করে 1800 যে শতকটা, 1900 সালের আগে, এই সময়টাতে হস্তমৈথুনটাকে একই সাথে পাপ মনে করা হতো। এবং যেহেতু সেই সময় দেখা যাচ্ছে যে আপনার খ্রিস্ট ধর্মের নৈতিকতাগুলো কিছুটা আমাদের মতো, হ্যাঁ, মূল আকিদাগতভাবে তফাৎ থাকলেও, যেমন জিনা করা, সমকামিতা, হস্তমৈথুন, এই বিষয়গুলো খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকেও এটা একটা গর্হিত অপরাধ বা কবিরা গুনাহ, যেটাকে আমরা বলে থাকি। একটা সময় পর্যন্ত সবাই, পলিটিশিয়ান বলেন, তারপর হচ্ছে যারা দার্শনিক বলেন, তারা মোটামুটি কম বেশি খ্রিস্টীয় মূল্যবোধগুলো তারা লালন করতেন, বা খ্রিস্টীয় মূল্যবোধ লালন না করলেও দেখা যাচ্ছে সামাজিকভাবে খ্রিস্ট ধর্মের একটা প্রভাব ছিল, যার কারণে তারা সাংস্কৃতিকভাবে এই খ্রিস্টীয় নৈতিকতাগুলোকে তারা লালন করতেন এবং প্রচার করতেন এবং সাপোর্ট করতেন। কিন্তু প্রথম 1896 সালে, আমি যদি ভুল হয়ে না থাকি, 1896 সালে সর্বপ্রথম হ্যাভলক এলিস নামে একজন মনোবিজ্ঞানী, উনি এইটা হস্তমৈথুনটাকে স্বাভাবিক বলে একটা মত দেন, যে হস্তমৈথুনটা এটা একটা স্বাভাবিক জিনিস, 1897 সালে।
এবং সেই সময় এর আগ পর্যন্ত আপনি অনেক বই পাবেন যেখানে হস্তমৈথুনটাকে ওনানিজম বলা হচ্ছে, ওনানিজম, এবং এই ওনানিজমকে আরও অনেক রোগের কারণ হিসেবে সেই সময়কার যারা চিকিৎসা শাস্ত্রবিদ, যারা ডাক্তার বলেন, গবেষক বলেন, এরা সবাই এই ওনানিজমটাকে বিভিন্ন অসুখের কারণ হিসেবে তারা শনাক্ত করেছেন। এবং প্রথম 1897 সালে মনোবিদ হ্যাভলক এলিস উনি হস্তমৈথুনটার পক্ষে বললেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, এবং সেই সময় উনি চ্যালেঞ্জ করলেন ডাক্তারদের যে মনোভাব সেটাকে হ্যাভলক এলিস উনি চ্যালেঞ্জ করলেন। এবং 1905 সালে হ্যাভলক এলিসের যিনি গুরু, যার নাম আপনারা সবাই জানেন, সিগমুন্ড ফ্রয়েড, উনি এই হস্তমৈথুনটাকে একটা স্বাভাবিক যৌন আচরণ বলে দাবি করলেন। এবং উনিও সেই সময়কার যে ডাক্তার কমিউনিটি এবং গবেষক কমিউনিটি যারা ছিল তাদের এই হস্তমৈথুনকে খারাপ ভাবার প্রবণতাকে উনিও চ্যালেঞ্জ করলেন। ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যে এটা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে, কেউ এটাকে পক্ষে বলছেন, কেউ এটার বিপক্ষে বলছেন, এটা চলছে। এই পর্যায়ে এসে 1948 সালে আমরা দেখতে পাই, 1948 সালে আরেকজন উনি একজন কীট তত্ত্ববিদ, মানে পতঙ্গ নিয়ে গবেষণা করতেন, কিন্তু পরবর্তীতে তিনি হঠাৎ করে সেক্সোলজিস্ট হয়ে গেলেন। ওনার নাম আলফ্রেড কিনসি নামটা আপনারা অনেকেই শুনেছেন। এবং এই আলফ্রেড কিনসি সাহেব উনি বললেন যে উনি একটা রিসার্চ করলেন 1948 সালে একটা রিসার্চ করলেন এবং 1953 সালে একটা রিসার্চ করলেন। 1948 সালের রিসার্চটা ছিল পুরুষের উপরে, মানে মেল সেক্সুয়ালিটি, এবং 1953 সালের রিসার্চটা ছিল ওটা ফিমেল সেক্সুয়ালিটির উপরে। এবং উনি এই দুটো রিসার্চে আলফ্রেড কিনসি উনি বললেন যে হস্তমৈথুন এটা একটা সহজাত বিষয়, এটা একটা নির্দোষ বিষয়, ঠিক আছে, এবং এটা স্বাভাবিক একটা বিষয়, এবং এটা নাথিং, এটা কিছুই না, হস্তমৈথুন এটা কিছুই না। এবং উনি একটা রিসার্চ করলেন যে রিসার্চটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ একটা রিসার্চ ছিল। এবং সেই সময়কার যারা সায়েন্টিফিক স্ট্যাটিস্টিশিয়ান, তারপর ওই সময় যারা ডাক্তার যারা ছিল তারা সবাই এটাকে চ্যালেঞ্জ করেছে, পাল্টাপাল্টি চিঠি চালাচালি করেছে, এবং এগুলো সব ওয়েল ডকুমেন্টেড। এখন আপনারা যদি চান এগুলো দেখতে পাবেন, রকফেলার্স ফাউন্ডেশন আর্কাইভ, এই আর্কাইভের মধ্যে ওই সময়কার আলফ্রেড কিনসির সাথে তৎকালীন স্ট্যাটিস্টিশিয়ান আব্রাহাম ম্যাসলোর কি চিঠি চালাচালি হয়েছে, অন্যান্য বিভিন্ন গবেষকদের কি চিঠি চালাচালি হয়েছে, তারা তার এই রিসার্চটাকে প্রশ্নবিদ্ধ বলছেন। কারণ হচ্ছে উনি এমন মানুষদেরকে তুলে নিয়ে এসেছেন সাবজেক্ট হিসেবে, রিসার্চ সাবজেক্ট হিসেবে উনি এমন মানুষদেরকে নিয়ে এসেছেন যেই মানুষগুলো জেলখানায় থাকে, কয়েদি, যেখানে স্বাভাবিকভাবে হস্তমৈথুন ছাড়া তার কোনো উপায় নাই, সেখানে স্বাভাবিকভাবে সমকামিতা ছাড়া তার কোনো উপায় নাই। খুব স্বাভাবিকভাবে আপনি কয়েদিদের থেকে যদি 100 জন কয়েদিকে নিয়ে আসেন এবং তাদের মধ্যে যদি আপনি গবেষণা করেন, আপনি দেখবেন যে সেখানে হস্তমৈথুন নর্মাল। সেখানে আপনি দেখতে পাবেন যে সেখানে সমকামিতা তাদের মধ্যে অনেক হাই রেট অফ হোমোসেক্সুয়ালিটি তাদের মধ্যে আপনি দেখতে পাবেন। ঠিক আছে না? তো এটা কিন্তু স্বাভাবিক, তার স্যাম্পলিং টেকনিকটা, যেই স্যাম্পল হিসেবে উনি যে মানুষগুলোকে নিয়ে এসেছেন তারা অধিকাংশই ভাসমান পতিতা, তারপর হচ্ছে জেলখানার কয়েদি, এবং যারা স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবনের যৌন ইতিহাস বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ধরনের মানুষগুলোকে তারা নিয়ে এসেছেন। তাহলে যারা নিজেদের স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবনের যৌন গল্পগুলো বলবে, এই মানুষগুলো কারা? নিশ্চয়ই মানুষগুলো স্বাভাবিক মানুষ না। এই মানুষগুলো তারাই যাদের বিভিন্ন স্বাভাবিক যৌনতার পাশে হস্তমৈথুনের অভ্যাস রয়েছে, সমকামিতার অভ্যাস রয়েছে, বিবাহ বহির্ভূত যৌন আচরণের অভ্যাস রয়েছে। এই মানুষগুলোই নিজের থেকে এসে বলে, ঠিক আছে, নিজের থেকে এসে নিজের যৌনতার কথাগুলো তারা বলে। এবং ওনার স্যাম্পলিং টেকনিক ছিল এরকম যে মানুষ ভলান্টিয়ারিং করে এসে ইন্টারভিউ দিয়ে যাবে। তাহলে এই যে দেখেন, এমন মানুষদের উপর উনি গবেষণা করেছেন যে মানুষগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই হস্তমৈথুন বেশি, এবং গবেষণা করে উনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে 98% আমেরিকান হস্তমৈথুন করে। ঠিক আছে না? অথচ দেখেন বিপুল সংখ্যক মানুষ যারা এগুলো বলতে লজ্জা পায়, এগুলো তারা করে না, এগুলো তাদের লাইফে নাই, সেই মানুষগুলোকে কিন্তু এই স্যাম্পলিংয়ের মধ্যে সেই মানুষগুলোর পরিমাণ এমনিতেই কম। ঠিক আছে না? তো এই যে এটা নিয়ে ওই সময় অনেক কথা হয়েছে, কিন্তু উনি এটা থেকে এক চুলো উনি এই সিদ্ধান্ত থেকে সরেন নাই। শুধু তাই না, 1948 এবং 1953 সালে এই দুটো রিসার্চের পর এটা নিয়ে আরও কথা হচ্ছে। এই কিনসি সাহেবের পক্ষে রিসার্চ পেপার আসছে, প্রচুর মানুষ, যেহেতু এটা মানুষের খায়ের সাথে সাথে যায়, এবং সেই সময়কার যে ধর্মভিত্তিক যে সমাজ কাঠামো সেটাকে ভেঙে ফেলার একটা প্রয়োজন দেখা দিয়েছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সামাজিক নিয়মকানুনগুলোকে ভেঙে দেখা যাচ্ছে ক্যাপিটালিস্টিক যে নীতিনৈতিকতাগুলো, লিবারেল ইথিক্স, যেই লিবারেল ইথিক্স ব্যবসার পক্ষে ভালো, যেই লিবারেল ইথিক্স এটা বেশি ভোক্তা তৈরি করবে এবং যেটা ব্যবসার জন্য বেশি সুবিধা, ধর্মীয় নৈতিকতা ব্যবসার জন্য
অসুবিধাজনক। ধর্মীয় নৈতিকতা মানুষকে কম ভোগ করতে বলে, তার মানে ভোক্তা তৈরি হবে না আমার। আমি যদি ধর্মীয় নৈতিকতাকে রাখি, ভোক্তা তৈরি হবে না। ভোক্তা তৈরি না হলে কার লস? যারা ক্যাপিটালিস্ট তাদের লস, ঠিক আছে না? সুতরাং ধর্মীয় নৈতিকতাকে সাইড করে, মার্জিনালাইজ করে আমাকে লিবারেল নৈতিকতা নিয়ে আসতে হবে, এবং এই কাজটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে হয়েছে। এবং সুতরাং সেই সময়কার যে সমস্ত মিডিয়া, সেই সময়কার জার্নাল, তারা এই কিনসি সাহেবের পক্ষে, হস্তমৈথুনের পক্ষে প্রচুর পরিমাণে রিসার্চ হচ্ছে। এবং হওয়ার পরে 1968 সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, যারা মনোরোগ, মানসিক, এতদিন পর্যন্ত 1968 সালের আগ পর্যন্ত সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের আমরা এটাকে বলি ডিএসএম ক্রাইটেরিয়া, মানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ইলনেস, এটাকে আমরা বলি। এবং এই মেন্টাল ইলনেসের যে লিস্ট এবং ক্রাইটেরিয়া, সেখান থেকে হস্তমৈথুনকে বাতিল করে দেওয়া হলো 1968 সালে, কেননা কিনসি সাহেব বলে দিয়েছেন এটা স্বাভাবিক। সুতরাং এখানে আর হস্তমৈথুনকে আর মনোরোগের তালিকায় রাখা হলো না, ঠিক আছে? পয়েন্টগুলো খেয়াল করেন, সালগুলো খেয়াল করতে হবে, সালগুলো খেয়াল করা খুব ইম্পর্টেন্ট। নাহলে পরে আমরা বিষয়টা ধরতে পারবো না যে কাজটা কারা করলো, কেন করলো, কি মোটিভ নিয়ে করলো, আমরা এটা ধরতে পারবো না। তাহলে 1968 সালে মনোরোগের তালিকা থেকে, ডিএসএম ক্রাইটেরিয়া থেকে হস্তমৈথুনকে মনোরোগের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এবং ঠিক পরের বছর 1969 সালে প্রথম প্রকাশ্যে থিয়েটারগুলোতে রিলিজ হলো প্রথম ব্লু ফিল্ম, প্রথম পর্ন মুভি। তার নাম হচ্ছে এটার পরিচালকের নাম ছিল অ্যান্ডি ওয়ারহল। এবং এই ভদ্রলোক যেই বছর 1968 সালে হস্তমৈথুনকে স্বাভাবিক বলে মনোরোগের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক পরের বছর রিলিজ হলো প্রথম পর্ন মুভি, ঠিক আছে না? তাহলে কি মানে কানেকশন টের পেয়েছেন কিনা? কানেকশনটা বোঝা যাচ্ছে কিনা? আজকে বিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে খারাপ বলতেছে, কিন্তু হস্তমৈথুনটাকে তারা খারাপ বলবে না, তারা বলছে না, বিকজ এই হস্তমৈথুনের উপরে টিকে আছে $10,000 কোটি পর্ন ইন্ডাস্ট্রি। প্রতি বছর $10,000 কোটি জেনারেট করে যেই পর্ন ইন্ডাস্ট্রি, মানে $10,000 কোটি মানে কত? 100 বিলিয়ন ডলার প্রতি বছর। তাহলে এই বিশাল পর্ন ইন্ডাস্ট্রি পুরোটাই দাঁড়িয়ে আছে হস্তমৈথুনের উপরে। হয় মানুষ পর্ন দেখে হস্তমৈথুন করার জন্য, অথবা নিজের অবচেতন মনে পর্নোগ্রাফিতে ঢুকে যায়, পর্নোগ্রাফি দেখার, হুইচ এন্ডস আপ ইন মাস্টারবেশন। মানে হস্তমৈথুন এবং পর্নোগ্রাফি দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। অথচ আজকে ওয়েস্টার্ন যারা গবেষক, তারা এটাই বলছেন যে পর্নোগ্রাফি খারাপ, কিন্তু হস্তমৈথুন ভালো। ব্যাপারটা খেয়াল করে দেখেন। কিন্তু আমরা পিছনের ষড়যন্ত্রটা টের পেলাম। পিছনের যে ষড়যন্ত্রটা, সেটা হচ্ছে 1969 সালে প্রথম পর্ন মুভি প্রকাশ্য থিয়েটারগুলোতে রিলিজ দেওয়া হলো, এবং এরপর থেকে শুরু হয়ে গেল 15 বছর ব্যাপী দ্য গোল্ডেন এজ অফ পর্ন, ঠিক আছে না? ব্যাপারটা ধরতে পেরেছেন? 1969 সাল থেকে 1984 সাল পর্যন্ত এই 15 বছর ব্যাপী দ্য গোল্ডেন এজ অফ পর্ন বলা হয় এই সময়টাকে। শুধু তাই না, 1960-এর দশকটাকে, 1960-এর দশক, 70-এর দশক, 80-র দশক, এই 3 বছরকে বলা হয় সেক্সুয়াল রেভলিউশন। পশ্চিমের মানে ওয়েস্টে এই 30 বছরে একটা সেক্সুয়াল রেভলিউশন ঘটে গেছে। মানুষ যে মানে সতীত্বকে আগে ভালো মনে করতো, এখন সতীত্বকে খারাপ মনে করা হয়। এখন আমেরিকার প্রত্যেকটা মানে 16 ইয়ার ক্রস করা, 16 বছর বয়সী ষোড়শী প্রতিটি কিশোরী 16 বছর পার হওয়ার পরেও যদি সে ভার্জিন থাকে, এটাকে সে নিজের জন্য একটা ডিসক্রেডিট মনে করে যে আমি নিশ্চয়ই অ্যাট্রাকটিভ না, আমি নিশ্চয়ই আবেদনময়ী না, আমার নিশ্চয়ই কোনো কোয়ালিটিতে কোনো গ্যাপ আছে, আমি নিশ্চয়ই অযোগ্য, যার কারণে এখনও পর্যন্ত আমি ভার্জিন, এটা তারা মনে করে। তার মানে এই যে 30 বছরে সেক্সুয়াল রেভলিউশন, এখানে সমকামিতার পক্ষে লড়াই চলেছে, এখানে বিবাহ বহির্ভূত যৌনতার পক্ষে লড়াই চলেছে, এখানে অ্যাবর্শনের অধিকারের পেছনে লড়াই চলেছে। মানে মোট কথা এটাই যে সমস্ত ধরনের ধর্মীয় নীতিনৈতিকতাগুলোকে থেকে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজের স্বেচ্ছাচারিতা, নিজের ভোগ, নিজের ফুর্তি, নিজের কামনা বাসনাকে চরিতার্থ করা, এটাকে বলা হচ্ছে পশ্চিমে, ইউরোপ এবং আমেরিকাতে সেক্সুয়াল রেভলিউশন ঘটে গেছে। তাহলে দেখেন, খুব খেয়াল করে দেখেন যে আসলে এর পিছনে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি আছে, তাই না? এখানে মানে প্রায় আমি কত বললাম, কেবলই $100 বিলিয়ন প্রতি বছর, এবং এটা বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে প্রতি বছর, মানে 8% হারে এটা বাড়ছে। টপ পাঁচটা পর্ন সাইট প্রতিদিন 20 কোটি বার ভিজিট হচ্ছে। টপ 5টা পর্ন সাইট তো বহু অগণিত পর্ন সাইট আছে। মানে অনলাইনের কন্টেন্টের মধ্যে আমি যদি ভুল না হয়ে থাকি 60% কন্টেন্ট হচ্ছে পর্ন, আরও বেশি হতে পারে। এবং সেখানে মানে টপ 5 পর্ন সাইট 20 কোটি বার ভিজিট হয় প্রতিদিন। এবং 13 থেকে 24 বছর বয়সী
13 থেকে 24 এই বয়সী মানুষ, তাদের মধ্যে 64% সপ্তাহে কমপক্ষে একবার পর্ন দেখে, সপ্তাহে কমপক্ষে একবার ইন্টারনেটে তারা পর্ন খোঁজে, কমপক্ষে। হ্যাঁ, মানে এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি চলছে, এটা তো মানে যেমন যে কথা না, তো এটাকে সুতরাং এখনকার যে মানে আমরা যারা ডাক্তার আমরা বলছি যে হস্তমৈথুনটা নর্মাল, কারণ এই হস্তমৈথুনটাকে অ্যাবনর্মাল, এই রিসার্চ যদি কেউ এইটা রিসার্চ করে প্রমাণ করে যে হস্তমৈথুন খারাপ, এই রিসার্চ কোথাও ভাগ পাবে না, এটা কোনো জার্নালে ছাপবে না, এই রিসার্চের জন্য কেউ কোনো ফান্ডিং দেবে না, ঠিক আছে না? সুতরাং এই ধরনের রিসার্চ আশা করাটা বোকামি। বরং মানে এটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে মূল ষড়যন্ত্রটা কোথায়। হ্যাঁ, এটাকে কনস্পিরেসি থিওরি বলতে পারেন, এটাকে ক্যাপিটালিজম কোনো কনস্পিরেসি থিওরি না। ক্যাপিটালিজম এটা একটা বাস্তব সত্য, এবং 60-এর দশকের পরবর্তী সময়ে যে রাইজ অফ ক্যাপিটালিজম, হ্যাঁ, এটা এবং লিবারেল অর্থনীতি, লিবারেল ইথিক্স, এটা যেটা রাইজ, এটা একাডেমিতে খুব মশহুর। সুতরাং এগুলোকে ক্যাপিটালিজম বলে উড়াই দেওয়া এটা ইম্পসিবল। তো যাই হোক, মোট কথা এটা যে আমরা আলোচনা করে দেখলাম যে আসলে মূলত এই যে হস্তমৈথুনটাকে খারাপ মনে করা, এর থেকে এখন আমরা ভালো মনে করছি, এটা পুরোপুরিভাবে এর পিছনে দায়ী একটা ব্যবসায়িক একটা মানে কি বলা যায়, তাদের ব্যবসার জন্য আমি আমার মনকে বিসর্জন দিচ্ছি, তাদের ব্যবসার জন্য আমি আমার শরীরকে হুমকির মুখে ফেলতেছি, তাদের ব্যবসার জন্য আমি আমার যেই পারিবারিক জীবনের যে শান্তি, সেই শান্তিটাকে নষ্ট করতেছি। কিভাবে আমরা এই পয়েন্টে আসি, মানে পুরোটাই হচ্ছে তাদের ব্যবসার জন্য। আজকে আপনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি আপনার উপর দিয়ে তারা ব্যবসা করতেছে, আপনার উপর দিয়ে আপনাকে একটা গিনিপিগ হিসেবে তারা ব্যবহার করতেছে, এবং আপনাকে তারা ইউজ করতেছে, আপনাকে ইউজ করে তারা তাদের মুনাফা উঠাই নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে না? সুতরাং আমরা যারা পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, তারা এই ওয়েস্টার্ন ক্যাপিটালিস্টিক যে একটা কালচার এবং এই যারা বড় বড় পুঁজিপতি, তাদের হাতে আমরা বন্দী। হ্যাঁ, তারা আমার জীবনকে শেষ করে ফেলছে, আমার যৌবনকে শেষ করে ফেলছে, আমার পারিবারিক জীবনকে শেষ করে ফেলছে। সুখ কাকে বলে এই বিষয়টা মানে আমাকে বুঝতে দিচ্ছে না। হ্যাঁ, প্রকৃত সুখ কাকে বলে, প্রকৃত পুরুষত্ব কাকে বলে, পারিবারিক জীবনের সুখ কাকে বলে, অন্তরের প্রশান্তি কাকে বলে, এই বিষয়গুলো তারা আমাকে বুঝতে দিচ্ছে না, শুধুমাত্র তাদের ব্যবসার জন্য। সুতরাং আপনি যদি নিজেকে বাঁচাতে চান, আপনাকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিভাবে রুখে দাঁড়াবো আমরা, এটা নিয়ে আমি একটু আলোচনা করছি। তার আগে আমি একটু আপনাদেরকে দেখাইনি যে কিভাবে তারা আমাদের সব কিছুকে শেষ করে দিচ্ছে। খুব সামান্য একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে পর্নোগ্রাফি যারা এডিক্টেড, তাদের মধ্যে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে একটা জিনিস না, বেশ কয়েকটা জিনিসই। এক নম্বর পয়েন্ট হচ্ছে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন দুটো যেহেতু একই সাথে চলে, একটার জন্য একটা মানে একটা আরেকটার পরিপূরক, একটা ছাড়া একটা চলবে না। এই দুটো একসাথে চলে, যার কারণে মানে এই মাস্টারবেশনের ফলে কি হয়, এটা আমাদের একটু আলোচনা আসা প্রয়োজন। আজকাল দেখবেন অনেক সেলিব্রিটি সাইকিয়াট্রিস্ট বা অনেককে আমরা দেখতে পাই যে তারা মাস্টারবেশনকে খুব স্বাভাবিক বলছেন, এবং তারা এই কথা বলার চেষ্টা করছেন যে ইসলাম ধর্মে বেসিক্যালি মাস্টারবেশনকে নিরুৎসাহিত করা হয় নাই, বরং ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ ওনার একটা মত, একটা বিচ্ছিন্ন মত, যেই মতের সাথে আর কোনো ওলামায়ে কেরাম নাই। হ্যাঁ, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ উনি বলেছে, ওনার কথাটা ছিল এইটা যে যদি আমার ব্যভিচারে পতিত হওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে ব্যভিচারের চেয়ে হস্তমৈথুন ইজ বেটার, এবং সেখানে মানে ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার জন্য উনি হস্তমৈথুনের একটা মত উনি দিয়েছেন, যেই মতের সাথে আর এই গত 1400 বছরে আর কোনো আলেম একমত প্রকাশ করেন নাই। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে এই ধরনের কিছু মত এনে আমাদেরই কিছু ভাই তারা হস্তমৈথুনকে স্বাভাবিক বলতে চাচ্ছে। হ্যাঁ, মানে যুব সমাজকে এটা মানে প্র্যাকটিস করার দিকে উদ্বুদ্ধ করছে। একই সাথে আমাদের কিছু সাইকিয়াট্রিস্ট আছেন, তারাও একই কথা বলছেন। ইনফ্যাক্ট মেজরিটি ডাক্তার এবং সাইকিয়াট্রিস্ট তারা এটাকে, যেহেতু প্যারাডাইম এখন এইটা, হ্যাঁ, এখন মানে এই হস্তমৈথুন যে একটা স্বাভাবিক জিনিস, এটার পিছনে রিসার্চে কারা টাকা ঢালতেছে এটা তো আর আমরা ডাক্তাররা জানি না। আমাদের পশ্চিম থেকে যে নলেজটা আমাদেরকে ধরায় দেয়, আমরা হুবহু সেটা তো তাপাকের মতো রিপিট করতেছি, এবং আমাদের নিজেদের কোনো নলেজ নাই, নিজেদের কোনো জ্ঞান উৎপন্ন করার কোনো সুযোগ বা ক্ষমতা কিছুই নেই, যার কারণে পশ্চিম থেকে যেটা আমাদেরকে ধরায় দিচ্ছে আমরা ওই অনুসারে আমরা এটাকে আবৃত্তি করছি। তো যার কারণে এটা একজন সচেতন মানুষ হিসেবে আমাদের প্রতিটা ডাক্তারকে এটা স্টাডি করা দরকার, এবং এই বিষয়ে জনমত গঠন করা প্রয়োজন বলে আমি মনে করি। এবং এখানে হস্তমৈথুনের ফলে আপনারা দেখবেন যে কয়েকটা জিনিস খুব হয়। এক নম্বর পয়েন্ট হচ্ছে মানে হস্তমৈথুনের কারণে মানুষ যখন হস্তমৈথুন করে, সে চায় আমাকে কেউ না দেখুক, দ্রুত কাজ সেরে দ্রুত চলে আসতে চায়। এই একটা জিনিস কাজ করে। এর ফলে যেটা হয়, হস্তমৈথুনে যারা আসক্ত, তাদের মাথার মধ্যে একটা সেট পয়েন্ট তৈরি হয়ে যায় যে খুব লিমিটেড টাইমে আমাকে এটা শেষ করতে হবে। নিজের চেতনে বা অবচেতনে তাদের মাথার মধ্যে ওই টাইমটা ফিক্স হয়ে যায়, যার ইফেক্টটা পরবর্তীতে পড়বে তার ম্যারিড লাইফে। হ্যাঁ, তার বিবাহিত জীবনে গিয়ে সে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে সে খুব বেশিক্ষণ
সে চালাতে পারতেছে না, তার আগেই তার এন্ডস আপ ভেরি ভেরি র্যাপিডলি, খুব অল্প সময়ের মধ্যে তার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সে মানে ওইটাই মানে যেহেতু তার ব্রেনে সেট পয়েন্টটা হয়ে গিয়েছে খুব ছোট্ট একটা সেট পয়েন্ট, সে দ্রুত শেষ করে দ্রুত চলে আসতে চাচ্ছে। এই সেট পয়েন্টটা পরবর্তীতে তার ম্যারিড লাইফে তার অবচেতনেই সে ওটা এর চেয়ে বেশি সে আর কন্টিনিউ করতে পারে না। তো যার কারণে এইটার একটা বড় প্রবলেম। আজকে আমরা এই ধরনের অনেক রুগী পাই, আমার ইনবক্সে এরকম প্রচুর সমস্যা আসে। আপনারা জানেন আমাদের একটা গ্রুপ আছে, আলফা মেল গ্রুপ, যেটাকে আমি মানে নাম আছে আর কি, পুরুষোত্তম। সেখানে ইনবক্সে এরকম প্রচুর সমস্যা যে আমরা বেশিক্ষণ আমাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন যেটাকে বলা হয়, মানে অল্প সময়েই উইদিন 15 স্ট্রোক তার ইজাকুলেশন হয়ে যাচ্ছে, বীর্যপাত হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো এর পিছনে এটা মহামারীর আকারে, এখন এটা মহামারীর আকারে, এই কারণে সংসার ভেঙে যাচ্ছে। সুতরাং আপনি যদি শুধু এই কথা বলেন যে আমি পর্ন দেখছি, আমি তো কারো ক্ষতি করছি না, বা আমি হস্তমৈথুন করছি, আমি তো কাউকে রেপ করছি না, আমি তো কারো ক্ষতি করছি না, মানে আলটিমেটলি আপনার ক্ষতি শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ নাই। এটার কারণে আপনার শরীরের ক্ষতি হচ্ছে, আপনার মনের ক্ষতি হচ্ছে, আপনার ওয়াইফের ক্ষতি হচ্ছে, ঠিক আছে না? যেহেতু আপনি তাকে স্যাটিসফাই করতে পারছেন না, খুব লিমিটেড টাইম, উইদিন 15 স্ট্রোক ইউ আর আউট। সুতরাং এই বিষয়গুলোর কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পরিবার ভেঙে গেলে পরে পরিবারের যে ব্রোকেন ফ্যামিলির সন্তানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং ক্ষতি শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ নাই। সুতরাং এটা মনে করলে পরে এটা ভুল হবে, বোকার স্বর্গে বসবাস করা হবে। এটার ক্ষতি আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে যে না, এটার ফলে ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে যে হস্তমৈথুনের ফলে তার যৌন জীবনে একটা বিরাট এফেক্ট পড়ে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে টেস্টোস্টেরনের এটা আমি আগেই বলেছি যে ওয়েস্টে হস্তমৈথুন নিয়ে রিসার্চ করা একটা ট্যাবু, এবং ওরা এখানে রিসার্চ মূলত করে মানে বীর্যপাত নিয়ে। বীর্যপাতটা সেক্স মানে স্বাভাবিক মিলনের ফলে হচ্ছে নাকি হস্তমৈথুনের ফলে হচ্ছে, এই যে একটা ডিফারেন্সিয়েট করে রিসার্চ, এটা ওয়েস্টে খুবই অপ্রতুল। হ্যাঁ, একাডেমিতে এই ধরনের রিসার্চ ফান্ডিং পায় না, তা কিছুক্ষণ আগে বললাম, জার্নালে আসবে না। হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরন, আমাদের যে পুরুষের যে টেস্টোস্টেরনের মাত্রা, এটা কমতে থাকে। এটা নিয়ে আমি একটা রিসার্চ পেয়েছি, এটা চীনের একটা ইউনিভার্সিটি, জিজাং ইউনিভার্সিটি। তো গবেষকরা 7 দিন ধরে তারা একদল পুরুষের রক্তের স্যাম্পল নেন। 7 দিন ধরে একদল পুরুষের তারা রক্তের স্যাম্পল নেন যারা হস্তমৈথুন থেকে 7 দিন বিরত, 7 দিন তারা হস্তমৈথুন করে নাই। উনি বলতেছেন যে রিসার্চ এরকম আসছে যে প্রথম 1-2 দিন একটু করে টেস্টোস্টেরন বাড়তেছিল, কিন্তু 7 দিনের দিন একদম সাই করে 145% বেড়ে গেছে। মানে প্রথম একদম শুরুতে তাদের যা ছিল, রিসার্চের শুরুতে প্রথম 1-2 দিন অল্প অল্প করে বাড়ছে, কিন্তু 7ম দিনে গিয়ে একবারে পিক 145%। এবং এই রিসার্চটা 2003 সালে। এর আগে 2001 সালে জার্মানির একটা রিসার্চেও একই জিনিস এসেছে যে হস্তমৈথুন থেকে বিরত থাকার ফলে তাদের টেস্টোস্টেরন বাড়তে থাকে। এখানে একটা জিনিস দেখেন যে অধিকাংশ মানে হস্তমৈথুন যারা অ্যাডিক্টেড, পর্ন হস্তমৈথুন এটাকে আপনি সিনোনিম হিসেবে নিতে পারেন। পর্ন এবং হস্তমৈথুনকে আমরা একটা আরেকটার প্রতিশব্দ হিসেবে নিতে পারি, দুইটাকে একটাকে একটা ছাড়া কল্পনা করা যায় না। সুতরাং হস্তমৈথুন যারা করে তাদের মধ্যে মানে লো সেলফ এস্টিম, মানে নিজের সম্পর্কে খুবই ডিপ্রেসড, বা নিজের সম্পর্কে লো কনফিডেন্স, মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের অভাব, নিজেকে মানে সে নিজেকে কী বলা যায়, গুটিয়ে রাখা, সবখানে নিজেকে ইয়ে করে রাখা, এরকম একটা জিনিস তাদের মধ্যে কাজ করে। নিজেকে কম মনে করা, যে আমি হয়তো পারবো না, কোনো কিছুতে তারা মানে আগ্রহ পায় না। দেখা যাচ্ছে যেমন ধরেন আপনি অনেকদিন ধরে চাচ্ছেন যে আপনি ব্যায়াম করা শুরু করবেন, কিন্তু আপনি করতে পারছেন না। এটা কেন? এর কারণ হচ্ছে লো টেস্টোস্টেরন, ঠিক আছে না? এটা এই সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারি। আমি অনেকদিন ধরে চাচ্ছি যে আমি কালকে থেকে হাঁটা শুরু করবো, প্রতিদিন আমি আধা ঘন্টা করে হাঁটবো, কিন্তু আমি পারতেছি না। ঠিক আছে, আমার কিচ্ছু ভাল লাগে না, আমার শরীর ম্যাজ করছে, আমার একটা কাজ করার কথা যেতে ইচ্ছা করছে না, সে কাজটা যেতে ইচ্ছা করছে না, অমুকের সাথে দেখা করার কথা ইচ্ছা করছে না, ভাল লাগে না। এই বিষয়গুলোর পিছনে মূল কারণ হচ্ছে লো টেস্টোস্টেরন। তো হস্তমৈথুনের ফলে এই মানে লো টেস্টোস্টেরন, যাদের হস্তমৈথুন যারা অ্যাডিক্টেড, পর্নোগ্রাফি যারা অ্যাডিক্টেড, তাদের মধ্যে আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন। হ্যাঁ, যে তারা লো সেলফ এস্টিম। তাহলে আমরা দেখতে পেলাম যে হস্তমৈথুন বন্ধ করে দেওয়ার ফলে তারা টেস্টোস্টেরন অনেক হাই হয়ে গেছে, এবং টেস্টোস্টেরন হাই হয়ে যাওয়ার লক্ষণগুলো হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, যার টেস্টোস্টেরন বেড়ে যাবে সে কনফিডেন্ট থাকবে, সে এক্সট্রোভার্ট থাকবে, হ্যাঁ, সে সবখানে লিডারশিপ, এগুলো সে করতেছে না, টেস্টোস্টেরনই তাকে আগায় দিচ্ছে। হ্যাঁ, যে তাকে সে সবখানে, ধরেন 10 জন লোকের মধ্যে সে আছে, আপনি একজন হাই টেস্টোস্টেরন পুরুষকে আপনি আলাদা করতে পারবেন, যে হি টেক্স দ্য লিড, হ্যাঁ, অ্যান্ড হি টেক্স দ্য রেসপন্সিবিলিটিস। এরকম একজন টেস্টোস্টেরনওয়ালা পুরুষ এরকম হয়, সে সবার কাজ করে দিচ্ছে, দায়িত্ব নিয়ে করে দিচ্ছে, সবাইকে অর্গানাইজ করে রাখছে, একখানে রাখছে,
বিভিন্ন বিষয়ে মানে সে বিভিন্ন রিস্ক টেকিং বিহেভিয়ার, বিভিন্ন রিস্ক নিচ্ছে এবং সে রিস্ক নিয়ে সেটা দায়িত্বও সে নিচ্ছে, একটা দায়িত্ব নিয়ে সেটাকে সে এক্সিকিউট করে ফেরত আসতেছে। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে হাই টেস্টোস্টেরন পুরুষের লক্ষণ। এবং এইটা আপনি যখন হস্তমৈথুন বন্ধ করে দেবেন তার 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন। হ্যাঁ, শুধু 3 মাস না, 3 মাস আমি খুব বেশি বলে ফেললাম। আপনি উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে আপনি টের পাবেন যে আপনি মানে ইউর সামথিং। আপনি প্রত্যেক জায়গায় নিজেকে খুঁজে পাবেন, নিজের ভ্যালু খুঁজে পাবেন। হ্যাঁ, নিজের যে যোগ্যতা, এই যে জীবনের সুখ কোথায়, ওই পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করার মধ্যে সুখ নাই। বরং আপনি যখন নিজেকে একজন সাকসেসফুল পুরুষ হিসেবে, একজন লিডার হিসেবে আপনি দেখতে পাবেন নিজেকে, হ্যাঁ, নিজের ফুল কোয়ালিটিকে আপনি যখন প্রস্ফুটিত হতে দেখবেন, ফুল কোয়ালিটিকে আপনি যখন বিকশিত দেখবেন যে আমি বিকশিত হয়েছি, এইটা হচ্ছে একজন পুরুষের তার মূল জীবনের যে সুখ, জীবনের প্রশান্তি হচ্ছে এইখানে। সুতরাং আপনি হস্তমৈথুন ছেড়ে দেওয়ার উইদিন 15 ডেজ ইউ ক্যান ফিল যে আমার টেস্টোস্টেরন বাড়ছে, আমি আমিকে খুঁজে পাচ্ছি। আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। হ্যাঁ, যারা বেশি পর্ন অ্যাডিক্টেড তারা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ওই যে লো সেলফ এস্টিমের কারণে, নিজেকে হীনমন্য মনে করার কারণে সেটা করতে পারে না। কিন্তু 15 দিনের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারতেছেন। হ্যাঁ, এটা একটা বিরাট একটা বিষয়। তো যার কারণে আমি এই রিসার্চটা উল্লেখ করলাম। আরেকটা রিসার্চ যেখানে আছে 2009 সালে একজন ইটালিয়ান রিসার্চার, ওনারা ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম, ওনারা রিসার্চ করেছিলেন 840 জন ব্রিটিশ পুরুষের উপরে তারা এই গবেষণাটা করেছিলেন। এবং উনি একজন ইটালিয়ান বর্ন পলিক্সেনি দিমিত্রোপুলো, উনি বলছেন যে 20 এবং 30-এর ঘরে যখন মানুষের বয়স, কারো বয়স যখন 20 এবং 30-এর ঘরে, 21, 22, 23, 24, 25, 38, 39, 40, এই যে 20 এবং 30-এর ঘরে যখন বয়স, সেই সময় ঘন ঘন হস্তমৈথুন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। ওনারা গবেষণায় পেয়েছেন প্রোস্টেট ক্যান্সার, পুরুষের প্রোস্টেট নামে একটা জায়গা থাকে, আমাদের যে ওই প্রস্রাবের যে ব্লাডার, প্রস্রাবের ব্লাডারের ঠিক নিচে প্রোস্টেট নামে একটা অঙ্গ আছে, যেই প্রোস্টেটটা মূলত দেখা যাচ্ছে পুরুষের যে বীর্য, সিমেনের একটা কন্টেন্ট প্রোস্টেট থেকে তৈরি হয়, এরকম কিছু বিষয় আছে আর কি। তো ওইখানে ক্যান্সার হয়, ওখানে ক্যান্সার হয় এবং এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে ঘন ঘন হস্তমৈথুন করলে 20-30-এর ঘরে যাদের বয়স তাদের ক্ষেত্রে। এবং 20-এর ঘরে যাদের বয়স 21, 22, 23, 24, এই 20-এর ঘরে যাদের বয়স, তারা যদি সপ্তাহে 2 বার, দেখেন খেয়াল করে দেখেন, সপ্তাহে 2 থেকে 7 বার, সপ্তাহে 2 থেকে 7 বার যারা হস্তমৈথুন করে এই বয়সে, 20-এর ঘরের বয়সে, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%, 79% রিস্ক। যারা 20 থেকে 30-এর ঘরে বয়স, 20-এর ঘরে বয়স, প্রতি সপ্তাহে 2 বার থেকে 7 বার পর্যন্ত যারা করে, তাদের প্রোস্টেট ক্যান্সারের, বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%। এবং 30-এর ঘরে যাদের বয়স, 30-এর ঘরে যাদের বয়স, তাদের 31, 32, 33, 35, সপ্তাহে একবারও যদি তারা করে, সপ্তাহে একবার বা তার বেশি, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 69%, প্রায় 69%। সুতরাং এটা একটা ফাইন্ডিং, তারা রিসার্চ করে 840 জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে। কেন হয়, কিভাবে হয়, এ বিষয়ে বিস্তারিত এখনও আসে নাই, কখনো আসবে কিনা আমরা জানি না, বিকজ তারা তো এটাকে নর্মাল মনে করে বা নর্মাল হিসেবেই তারা দেখতে চায়, বিকজ এটার উপর তাদের $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি রয়েছে। সুতরাং তারা তো চায় না এটা খারাপ প্রমাণিত হোক। তো আমি জানি না, এটা হয়তো আমরা কোনোদিন সামনে জানতে পারবো যদি আমরা মুসলিমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি এই জন্য খুব গবেষণা করতে উৎসাহিত করি সবাইকে যে আপনারা গবেষণা করেন। হ্যাঁ, যে মুসলিমরা যদি কখনো আমরা গবেষণা করি, হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তো মোট কথা এটা যে এই হস্তমৈথুনের এটার পরিণতি, শারীরিক পরিণতি খুব বেশি ভালো না, মানসিক পরিণতিও ভালো না, এবং পারিবারিক যে প্রশান্তি, যেটাকে বলে পারিবারিক শান্তি, হ্যাঁ, একজন সফল পুরুষ হিসেবে যে পারিবারিক শান্তি, এটা যারা হস্তমৈথুনে অ্যাডিক্টেড, পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, তারা এটা থেকে বঞ্চিত, এটা থেকে তারা মাহরুম। ঠিক আছে না? তো এটা একটা পয়েন্ট। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা অলরেডি করেছি। তো এখন মূলত আমরা চলে যাই যে আসলে এই যে একটা বিশাল সমস্যা, আপনি চিন্তা করে দেখেন, আমরা লাস্ট একটা 2013 সালে একটা রিসার্চ হয়েছে, 2013 সালে একটা সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে, যেখানে আমরা একটা রক্ষণশীল সমাজ বলে নিজেদেরকে দাবি করি, তো এই বাংলাদেশে স্কুলে কোন বয়সের বাচ্চারা যায়? স্কুলে যায় কত, 7 থেকে 14, তাই না? এই বয়সী বাচ্চারা তো স্কুলে যায়। তাহলে 7 থেকে 14 বয়সী এই বয়সী বাচ্চাদের মধ্যে, স্কুলগামী বাচ্চাদের মধ্যে 77% পর্ন অ্যাডিক্টেড, 77%।
তাহলে দেখেন এই ৭৭% বাচ্চা পর্ন অ্যাডিক্টেড, তাহলে এই ৭৭% বাচ্চা যখন আমাদের মতো বয়সে আসবে, যখন তারা দেশের মূল ওয়ার্কিং ফোর্স হবে, তখন কি অবস্থা দাঁড়াবে চিন্তা করেন। একটা দেশের মূল ওয়ার্কিং ফোর্সের ৭৭%-এর কোনো সেলফ কনফিডেন্স নাই, কেমন হবে চিত্রটা? তাদের মধ্যে ইনোভেশন নাই, তাদের মধ্যে আগ্রহ নাই, তারা একটা জায়গায় গিয়ে স্মার্টলি কিছু প্রেজেন্ট করতে পারে না, তাদের মধ্যে একটা কি বলা যায় রিস্ক টেকিং বিহেভিয়ার নাই, তাদের মধ্যে একটা জিনিসের দায়িত্ব নেওয়ার যে ক্ষমতা সেটা নাই। তারা একটা জিনিসকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে সেটাকে সমাধা করে চলে আসবে, অ্যাকমপ্লিশ করে চলে আসবে মিশন, এ ধরনের কোনো কি বলা যায় উদ্যম, এ ধরনের কোনো কর্মশক্তি স্পৃহা তাদের মধ্যে নাই। তাহলে একটা দেশের পপুলেশনের ওয়ার্কিং পপুলেশনের ৭৭%-এর যদি এই অবস্থা দাঁড়ায়, তখন আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারতেছি কিনা আমরা যে এটা কত বড় একটা মহামারী। এখানে মানে মন শেষ হয়ে যাচ্ছে, শরীর শেষ হয়ে যাচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবনই শেষ হয়ে যাচ্ছে। একজন পর্ন অ্যাডিক্টেড মানুষের তার তো জীবনী শক্তি সে সীমিত করে ফেলতেছে, ঠিক আছে না? তার চিন্তা করে দেখেন, এই যে আমরা কেবল বললাম যে সারা পৃথিবীতে টপ 5 পর্ন সাইট, প্রথম 5টা আছে, আরও তো মানে কত হাজার হাজার পর্ন সাইট আছে, তার মধ্যে 5টা, প্রথম 5টায় মানে প্রতিদিন 20 কোটি মানুষ, প্রতিদিন 20 কোটি মানুষ প্রথম 5টাতে তারা ভিজিট করে। তাহলে চিন্তা করে দেখেন যে মানে কত আওয়ার, কত ঘন্টা নষ্ট হচ্ছে, কত ঘন্টা। মানে ধরেন আমি একজন মানুষ 1 ঘন্টা কাজ করলাম, একজন মানুষ 1 ঘন্টা, 30 জন মানুষ কতক্ষণ কাজ করলো? 1 ঘন্টায় কাজ করলো, তাই না? 30 জন মানুষ আমরা 1 ঘন্টা কাজ করলাম। তাহলে যদিও মূল টাইমটা 1 ঘন্টা, বাকি প্রত্যেকের আলাদা আলাদা 30 ঘন্টা, তাই না? 30 ঘন্টা, এটাকে বলা হয় ম্যান আওয়ার। এই ইউনিটটাকে বলা হয় ম্যান আওয়ার। মানে যদিও আমরা 1 ঘন্টা কাজ করছি, কিন্তু 30 জন মানুষের 30 ঘন্টা ব্যয় হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে 30 ম্যান আওয়ার। তাহলে এখন দেখেন 20 কোটি মানুষ যদি প্রতিদিন পর্ন সাইট ভিজিট করে, কত ম্যান আওয়ার নষ্ট হচ্ছে? এটা তো 5টার হিসাব, আরও তো আছে। তো যাই হোক, এটা হচ্ছে মানে মূল আলোচনা ছিল এইগুলো, যে আসলে এই যে একটা সময় নষ্ট, জীবন নষ্ট, সব কিছুই নষ্ট, তো এইটার থেকে বের হইতে হবে আমাদেরকে, ঠিক না? এখন বের হইতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আমরা যারা এখানে আছি, আমাদের মধ্যে আপনারা যারা গতদিনের পডকাস্ট শুনেছেন বা আজকে আমার কথা যারা শুনতেছেন, আমরা তো এটা সবাই বুঝতে পারছি যে এটা একটা খারাপ জিনিস, যে অ্যাডিক্টেড সেও বুঝতে পারছে এটা খারাপ জিনিস, কিন্তু এটার থেকে বের হতে হবে, এবং বের হওয়ার কোনো পথ আমরা পাচ্ছি না, বারবার আমরা ফেল করছি, ঠিক না? মূল তো সমস্যা এটাই। এখান থেকে উঠে তো আসতে চাই সবাই, কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি, পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এই বিষয় নিয়ে আমরা এখন সামনের আলোচনা আমরা এটা নিয়ে আগাবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের যেটা দরকার এখন সেটা হচ্ছে সমাধান প্রয়োজন, ঠিক না? এটা অনেকেই ইনবক্সে আমাকে জানিয়েছেন, সেই সাথে সামনাসামনি দেখা করেও কিছু ভাই আমাকে কথা বলেছেন যে ভাইয়া অনেক চেষ্টা করছি, বারবার চেষ্টা করছি, চেষ্টা করি, বারবার পরে মানে ফল করছি, শয়তানের ধোকায় পড়ে আবার চেষ্টা করি, আবার ফল করি, বলতে সিম্পলি আমার সামনে তারা কেঁদে দিয়েছেন। হ্যাঁ, এবং মানে এইটা থেকে এই উঠে আসার আকুতি, এটা সবার, প্রত্যেকটা মানে মুসলিমের প্রত্যেকটা মানুষের এখান থেকে উঠে আসার আকুতি। কারণ এটা তো আসলে যতই আপনি মনে করেন যে এটা আপনি এনজয় করছেন, আসলে এটা এক ধরনের বন্দিত্ব, এটা বিনোদন না, এটা একটা এক ধরনের মানে আপনি বন্দী পর্নোগ্রাফির কাছে, আপনি পর্নোগ্রাফির দাস। হ্যাঁ, আপনি মানে এখান থেকে মানে ছুটতে চাচ্ছেন, কিন্তু আপনি এই শিকল থেকে আপনার মুক্তি নেই। তো যার কারণে এখান থেকে বাঁচার জন্য আমাদের এখন কি প্রয়োজন? বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে, নিজের সন্তানদেরকে বাঁচাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বাঁচাতে হবে। তো এর কিছু মানে পরামর্শ আমাদের আগের পডকাস্টে আপনারা পেয়েছেন। আজকে আমি আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই যে আসলে আমাদের কী করণীয়। সেখানে 1 নাম্বার, আমরা এটাকে 2টো ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের কিছু বস্তুগত কিছু স্টেপ থাকবে, মানে পার্থিব, হ্যাঁ, মানে দুনিয়ার কিছু স্টেপ আমরা নিব, আর কিছু স্টেপ আমি নিব মানে অবস্তুগত বা মনস্তাত্ত্বিক কিছু স্টেপ আমাদেরকে নিতে হবে। তাহলে শুরু করি আমরা যে প্রথমে অবস্তুগত কী স্টেপ আমরা নিব। হ্যাঁ, যেগুলো 1 নম্বর হচ্ছে এই পর্নোগ্রাফি জিনিসটার প্রতি আপনার ঘৃণা তৈরি করতে হবে। আপনি যদি এটাকে একটা বিনোদন মনে করেন, তাহলে এটা আপনি কখনো ছাড়তে পারবেন না। বা আপনি এটাকে যদি একটা অপশন মনে করেন যে ইসলামে জায়েজ, ওই যে কেবলই বললাম যে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর একটা বিচ্ছিন্ন মতকে বারবার সামনে আনা হচ্ছে, আপনি যদি এটা মনে করেন, কোনো একটা মানে কোনোভাবে যদি এটাকে আপনি গ্রহণযোগ্য মনে করেন, এটা আপনি আর কখনো ছাড়তে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি তো কারো ক্ষতি করছি না, তাহলে পরে আপনি এটা ছাড়তে পারবেন না। তার মানে যে কোনো মূল্যে আপনি যদি এটাকে জাস্টিফাই করেন, তাহলে এখান থেকে আপনার মুক্তি নেই। বরং সর্বপ্রথম আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই জিনিসটার প্রতি একটা প্রচণ্ড পরিমাণ ঘৃণা তৈরি করা, এটার প্রতি ঘৃণা তৈরি করা। ঘৃণা তৈরি করবো কীভাবে? 1 নম্বর পয়েন্ট এটা হচ্ছে যে এটা আল্লাহ তাআলার নিষেধ।
সেই আল্লাহ কে, সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহর কি পরিচয়, উনি কে, উনি যদি আমার পক্ষে থাকেন আমার কি উপকার হতে পারে, এবং উনি যদি আমার বিরুদ্ধে চলে যান আমার কত ক্ষতি হতে পারে। এই বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা প্রয়োজন, আল্লাহর পরিচয় প্রয়োজন। কারণ আপনি যার পরিচয় জানেন তার আদেশকে আপনি পাত্তা দিবেন, আপনি যার পরিচয় জানেন তার নিষেধ আপনার কাছে পাত্তা পাবে। যাকে আপনি চেনেন না সেই আদেশ করলেই কি আর না করলেই কি আর, নিষেধ করলেই কি, ঠিক আছে না? সুতরাং যেমন কথার কথা, আপনার ভার্সিটির প্রফেসর একটা জিনিস নিষেধ করেছেন, আপনার ভার্সিটির ভিসি একটা জিনিস নিষেধ করেছেন, তাহলে এটা একটা গুরুত্ব বহন করে, ঠিক না? বা দেশের সরকার প্রধান একটা জিনিসকে নিষেধ করেছেন, তাই না? সুতরাং আপনি যাকে চেনেন তার তার পছন্দ অপছন্দ, তার আদেশ নিষেধের গুরুত্ব আপনার কাছে আছে। সুতরাং সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহকে চিনতে পারলে তখন এটা মানে যে আল্লাহকে চিনেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ। আল্লাহকে যে চিনতে পেরেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ, কাজটাকে ঘৃণা করার জন্য। সুতরাং 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে এটার জন্য ঘৃণা তৈরি করতে হবে, এবং ঘৃণার প্রথম ধাপ হচ্ছে যে আল্লাহকে চেনা এবং এটা বোঝা যে আল্লাহ তাআলার নিষেধ এটা, আল্লাহ এটাকে নিষেধ করেছেন, এটাকে আল্লাহ তাআলা কবিরা গুনাহ বলেছেন। সুতরাং এটা আমি কিভাবে করব, এটা আমি কিভাবে করতে পারি, এই যে ঘৃণাটা নিয়ে আসা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আচ্ছা সরি, আল্লাহকে নিষেধ সম্পর্কে একটা কথা বলি। যেমন ধরেন মদ, এটা যারা মদকে আমরা ঘৃণা করি কিন্তু পর্নোগ্রাফিকে ঘৃণা করতে পারছি না, ঠিক আছে না? আমরা যারা শুকরের মাংসকে ঘৃণা করি কিন্তু পর্নোগ্রাফিকে ঘৃণা করতে পারছি না, অথচ এগুলো সবই কিন্তু হারাম, সবই কিন্তু কবিরা গুনাহ। তাহলে পরে এটা বুঝতে হবে, আমাদেরকে কম্প্যারিজন করতে হবে যে পর্নোগ্রাফিটা এটা কতটা খারাপ। এটা হচ্ছে শুকরের মাংস খাওয়ার মতো, এটা মদ খাওয়ার মতো, এটা ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো একটা গুনাহ। মানে এইরকম একটা বিষয়গুলোকে মানে কি বলা যায় এটাকে, মানে তুলনা করে, ঘৃণা তৈরির তুলনা, যে জিনিসটাকে আমি শুকরের মাংসটাকে ঘৃণা করি, পর্নোগ্রাফিটাকেও আমাকে একেবারে ঘৃণা করতে হবে। হ্যাঁ, ঘৃণা করার জন্য একটা তুলনামূলক একটা বিষয় আর কি। আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে দেখেন পর্নোগ্রাফির মধ্যে যে বিষয়টা, যে শত শত নারীকে, শত শত নারী, এই নারীগুলো কারো কারো বোন, এই নারীগুলো কারো মা, এই নারীগুলো কারো স্ত্রী, কারো কন্যা, কারো মেয়ে, ঠিক না? এই নারীগুলোকে দেখলে মানে মানে এই নারীগুলো দেখেন একটা বিরাট অংশ তারা কোনো অন্য কোনো উপায় না পেয়ে, একটা অংশ কিছু একটা অংশ তো আসছে তারা সেলিব্রিটি হওয়ার ধান্দায় বা স্টার হওয়ার ধান্দায়, পর্ন স্টার হওয়ার ধান্দায় আসছে, সেটা একটা অংশ আছে। কিন্তু আরেকটা অংশ আছে যারা অন্য কোনো উপায় না পেয়ে হয়তো এখানে এসেছে, হয়তো দরিদ্র পরিবার থেকে, হ্যাঁ, মানে একটা সহজ ইনকামের ধান্দা করার জন্য এসেছে, এরকম একটা অংশ এখানে আছে। এবং শুধু তাই না, আপনাদেরকে আমি আরেকটা খবর দিই, সেটা হচ্ছে 2018 সালের একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দিই। সেটা হচ্ছে 18 সালে তথ্যটা দিয়েছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা যেটাকে বলি আমরা। ILOর তথ্য অনুসারে 2018 সালে ল্যাটিন আমেরিকা কারা? এই যে ব্রাজিল, ঠিক আছে না? এই যে ব্রাজিল, তারপর হচ্ছে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, মানে কিছুদিন পরেই যাদের তামাশা শুরু হবে, সারা পৃথিবীতে আপনারা তাদের ফুটবল খেলা দেখবেন, তাদের ফুটবল খেলা দেখে আপনারা হাততালি দিবেন, কিন্তু আপনি এই অনুভূতি আপনার মধ্যে আসবে না যে একদিকে এরা ফুটবল খেলছে, হাততালি পাচ্ছে, আরেকদিকে এদেরই দেশ থেকে প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হয়, এই ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা। হ্যাঁ, এদের তো আমরা মূলত ফুটবল খেলা তো আমরা এদেরই দেখি, চিলি, ঠিক আছে না? তারপর হচ্ছে বলিভিয়া, ফুটবল বলতে তো এরাই। তো এই দেশগুলো একদিকে এরা মানে বিনোদন দিচ্ছে আমাদেরকে, আমরা এদের ফুটবল খেলা দেখে হাতে তালি দিচ্ছি, আবার ঠিক একই মোমেন্টে এদেরই দেশ থেকে, হ্যাঁ, প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হচ্ছে আউটসাইড ল্যাটিন আমেরিকা। হ্যাঁ, এবং কোথায় এটা? ইউরোপ আমেরিকাতে পাচার হচ্ছে প্রতি বছর 20 লক্ষ শিশু। আর ল্যাটিন আমেরিকার ভিতরে আরও 40 লক্ষ শিশু তারা এই যৌন পেশায় নিয়োজিত। তাহলে 20 লক্ষ বাইরে পাচার হচ্ছে প্রতি বছর, আর 40 লক্ষ দেশের ভিতরে, এই ব্রাজিলে, এই আর্জেন্টিনায়। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, মানে এই যে বিশ্বকাপের উদ্দেশ্য পুরা মানব সমাজটাকে, আসল যে বাস্তবতা, এইটা হচ্ছে বাস্তবতা। এই যে ব্রাজিলে, আর্জেন্টিনায় 20 লক্ষ শিশু পাচার হয় প্রতি বছর, এইটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখার জন্য, আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার জন্য, আমাদেরকে উন্মাদ বানিয়ে রাখার জন্য এই বিশ্বকাপের আয়োজন। এই জিনিসগুলো যদি আমরা এখন এসে বুঝতে না পারি, তাহলে মানে নিজেই নিজের ইন্টেলেক্টকে প্রশ্ন করার প্রয়োজন আছে। সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে অনাহারে আছে কত মানুষ?
সারা পৃথিবীতে এই মুহূর্তে পাচার হচ্ছে। এই মুহূর্তে এই যে জার্মানিতে 4 লক্ষ পতিতা, জার্মানি ফুটবল খেলে বেড়াচ্ছে। জার্মানি, আমরা কেউ জার্মানির একটা হিউজ সাপোর্টার আছে আমাদের দেশে। 4 লক্ষ পতিতা, জার্মানিতে 4 লক্ষ পতিতা, তারা প্রতিদিন পুরুষদেরকে সার্ভিস দেয়। 4 লক্ষ নারী তারা সার্ভিস দিচ্ছে, কারো বোন, কারো মা, কারো মেয়ে, ঠিক আছে না? তো এই যে আমি আপনাদেরকে যে পয়েন্টে আনতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে না জানি কত বোনের চোখের পানি আছে। এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে কত কত মেয়ের, কত কন্যার চোখের পানি আছে। একবার নিজেকে চিন্তা করেন সেই জায়গায় একটাবার নিজেকে ভেবে দেখেন যে আজকে মানে সেই মেয়েটার, আমার শায়েখ বলতেন যে যখনই কোনো নারীর প্রতি কোনো খারাপ মানে মনোভাব জাগ্রত হবে, তখন সেই জায়গায় নিজের মেয়েটার কথা চিন্তা করতে, নিজের বোনটার কথা চিন্তা করতে, যে এই মেয়েটাও তো কারো না কারো বোন। একটা খুব চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই আমি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছে। সেই যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব জিনা করতে ইচ্ছা করে, খুব জিনা করতে ইচ্ছা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন। নবীজির আশেপাশে সাহাবীরা ছিলেন, তারা তাকে ট্রল করে, তারপর হচ্ছে তাকে মেরে ধরে তাড়িয়ে দিতে পারতেন, কারণ সে একটা হারাম কাজ করতে চাচ্ছে, অনুমতি প্রার্থনা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই করলেন না, তাকে বললেন, শোনো, তুমি কাছে আসো। উনি বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে জিনা করা হোক? তখন সে ছেলেটা বলল যে না, এটা কীভাবে হবে, কখনো এটা হতে পারে না। তখন বলছে, তাহলে অন্য কেউ তো পছন্দ করে না যে তার মায়ের সাথে জিনা করা হোক। তার মানে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মা, বোন, খালা, ফুপু, বলে যে তুমি কি চাও যে তোমার ফুপুর সাথে জিনা করা হোক? সে বলছে, কখন না, এটা হতে পারে না। তখন নবীজি বলছেন, তাহলে অন্য কেউ তো চায় না যে তার ফুপুর সাথে জিনা করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মেয়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মায়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার বোনের সাথে করা হোক, ঠিক যেরকম তুমি চাও না। তাহলে আজকে যেই মেয়েটাকে পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখে আপনি একটা ফিলিংস নিচ্ছেন, ঠিক আছে না? আপনি তো চান না যে আপনার বোনকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। আপনি তো চান না যে আপনার মাকে দেখে, আপনার বোনকে দেখে, আপনার কন্যাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। তারপরে আরেকজনও তো সেরকম চায় না। এই মেয়েটারও তো ভাই আছে, এই মেয়েটারও তো বাবা আছে, এই মেয়েটারও তো সন্তান থাকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এইটা, যে আমার শায়েখ এরকম বলেছিলেন যে যখন কাউকে দেখে অন্তরের মধ্যে এই ধরনের একটা কুপ্রবৃত্তি জাগ্রত হবে, তখন সাথে সাথে সেই জায়গায় নিজের মাহরাম নারীদের কথা কল্পনা করা এবং সাথে সাথে উইথড্র করা। কারণ আমাদের মাহরাম নারীদের এরকম আমরা দেখতে চাই না, কারো ভোগের পাত্রী হিসেবে আমরা দেখতে চাই না। আমার মাহরাম নারীদেরকে আমি অনাবৃত অবস্থায় এভাবে দেখতে চাই না। চাই না যে অন্য কোনো পুরুষ তাদেরকে এভাবে তাদেরকে পণ্যের মতো ব্যবহার করুক, তাদের সাথে এরকম মানে বেইজ্জতের সাথে তাদের সাথে আচরণ করুক। আমরা এটা চাই না। আমরা এটা স্বাভাবিকভাবে আমরা এটাকে রিপালস করি, আমরা এটা বিকর্ষণ করি। তো ঠিক একই রকমভাবে এটা চিন্তা করা যে কত শত বোনের চোখের পানি আছে এখানে, কত মায়ের চোখের পানি আছে এখানে, কত মায়ের মানে কত কন্যার চোখের পানি আছে এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে। এই বিষয়টা যদি একটু চিন্তা করা যায়, তখন আপনারা এটাকে ঘৃণা করতে শিখবেন। আমি জাস্ট এই তুলনাগুলো বললাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আঙ্গিকে, যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাহরাম নারীদের সাথে তুলনা দিয়ে বুঝিয়েছেন যে জিনিসটা কতটা খারাপ, জিনিসটা কতটা অপছন্দনীয়, কতটা নিকৃষ্ট এবং গর্হিত এবং কতটা ঘৃণার্হ এই বিষয়গুলো। তো যার কারণে এইভাবে আমরা ঘৃণাটা তৈরি করতে পারি, ঠিক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের অন্তরে মাহরাম নারীর সাথে তুলনা দিয়ে ঘৃণা তৈরি করে দিয়েছেন, এবং ওই যুবকের কলবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ, একে আপনি এর কলবকে আল্লাহুম্মা তাহির কলবাহু, যে আল্লাহ তাআলা আপনি তার কলবকে পবিত্র করে দেন। ও হাসিন ফারজাহু, তার লজ্জাস্থানকে আপনি সুরক্ষা মানে কি বলা যায় এটাকে সুরক্ষা তৈরি করে দেন। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দোয়া করে দিয়েছেন। এবং তারপরে হাদিসের পরের অংশ, যে এরপর সেই যুবকের কাছে জিনার চেয়ে খারাপ আর কোনো কিছু ছিল না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মাহরাম নারীর সাথে তুলনা দিয়ে তার অন্তরে জিনার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন। তো ঠিক একই রকমভাবে আমাদেরকেও এই পর্নোগ্রাফির প্রতি ঘৃণা তৈরি করতে হবে, কঠিন ঘৃণা তৈরি করতে হবে। কারণ এটা সমাজকে এই পরিমাণ নষ্ট করছে। এখন মানে সেদিন আমরা আলোচনা করছিলাম যে এটার ফেসবুকে খুব লেখালেখি হয়েছে যে গুগলে মা লিখে সার্চ দেওয়া যায় না। মানে মানুষ ফ্যান্টাসি করতে করতে এই পর্নোগ্রাফি নিয়ে মানুষটা একটা জায়গায় স্থির থাকে না। একটা জিনিসে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ডোপামিন হরমোন মাথায় আসে, নির্দিষ্ট পরিমাণ মজা লাগে, তো এই নির্দিষ্ট পরিমাণ মজা নেওয়ার জন্য পরবর্তীতে আরও বিকৃত, আরও মানে গর্হিত, আরও নৃশংস জিনিসের দিকে যেতে হয়। মানে এত খারাপ সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এদিকে না গেলে পরে সে তার ওই পরিমাণ মজা আর লাগবে না। তো যার কারণে মানুষ এখন এই পর্নোগ্রাফির কারণে মানুষ এমন জিনিস নিয়ে ফ্যান্টাসি করে যেটা আসলে মানে এই মুহূর্তে বলাই সম্ভব না, এত 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 খারাপ জিনিস নিয়ে তারা ফ্যান্টাসি করে। তো যার কারণে এই বিষয়টার প্রতি ঘৃণা তৈরি করতে হবে যে এটা কীভাবে, এটা কেন, আমি কেন এটা দেখতে চাচ্ছি, আমি এই পরিমাণ আমি নিচে নেমে গেছি।
আচ্ছা, ঘৃণা তৈরির আরেকটা পয়েন্ট আপনাদেরকে আমি দিই, সেটা হচ্ছে যে এটা আপনারা জানেন যে যারা ডেভিল ওয়ার্শিপার, যারা শয়তানের উপাসনা করে, শয়তানের পূজা করে, তাদের একটা অনেকগুলা তাদের উপাসনা পদ্ধতি আছে। আমরা আল্লাহর উপাসনা করি কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, তাই না? সালাত, রোজা, তারপর হচ্ছে কুরবানি, হ্যাঁ, দান সাদাকা, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। শয়তানের যারা উপাসনা করে তারাও এই শয়তানকে কিছু মানে উপাসনার পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা যেমন হচ্ছে নিজেকে ক্ষতিগ্রস্ত করা, হ্যাঁ, নিজের হাত পা কাটা, এগুলো কিছু আছে। তারপর মানে মানুষের ক্ষতি করা শুরু হয় এখান থেকে। আপনারা কিছুদিন আগে একটা মুভির নাম, একটা গেমের নাম জানেন আপনারা, না? দ্য ব্লু হোয়েল নামে একটা গেম ছিল। সেখানে মানে এই ছোট 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 মিশন দেওয়া হয়তো বিভিন্নভাবে, মানুষের ক্ষতি করা, অমুকের ক্ষতি করা, অমুকের কুকুরটাকে মেরে ফেলা, অমুকের পাখিকে মেরে ফেলা, এরপর নিজের একটা ক্ষতি করা, হ্যাঁ, শেষ পর্যন্ত যে আত্মহত্যা, এরকম ছিল। তো এই মানে শয়তানের ডেভিল ওয়ার্শিপের ক্ষেত্রে কিছু ইবাদতের পদ্ধতি আছে। তার মধ্যে এই যে বললাম যে নিজের ক্ষতি করা, অন্য মানুষের ক্ষতি করা, কোনো একটা প্রাণকে হত্যা করা, ছোট প্রাণ থেকে শুরু করে আস্তে আস্তে বড়, আস্তে আস্তে বিড়াল, কুকুর, গরু, হ্যাঁ, এরপরে মানে মানুষ হত্যা করার এরকমই থাকে। হ্যাঁ, এগুলো নাকি আমরা এটা শুনেছি, পড়েছি বিভিন্ন জায়গায় যে ইসে গেলে পরে পাওয়া যায়, ডার্ক ওয়েবে গেলে এসব নাকি পাওয়া যায়, এই সমস্ত বিভিন্ন মিশন টিশন পাওয়া যায়। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা বিষয় না। আমার কথা হচ্ছে শয়তানের ওয়ার্শিপ করার আরেকটা পয়েন্ট হচ্ছে যে দুইজন নারী পুরুষ তারা একটা স্টেজের উপরে, ছোট্ট একটা স্টেজের উপরে তারা মানে যৌন কর্মে লিপ্ত হবে এবং আশপাশে আরও 10-15 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে গোল হয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। তার মানে এই যে উন্মুক্তভাবে যৌন কর্মে লিপ্ত হওয়া এবং সেটা দেখা, এইটা শয়তানের উপাসনা পদ্ধতি। তার মানে একটা পর্নোগ্রাফি যখন নেটে রিলিজ হয় এবং সেই নেটে রিলিজ হওয়ার পর সেটা যখন মিলিয়ন মানুষ যখন সেটা দেখে, ভিউ হয়, which means they are together taking part in devil worshipping. তার মানে এটা একটা বিষয়, হ্যাঁ, এটা মাথায় রাখার একটা জিনিস। তাহলে এটা একটা কবিরা গুনাহ, দ্বিতীয়ত এর একটা কুফরি বা শিরকি একটা অ্যাসপেক্টও এর রয়েছে, হ্যাঁ, যেটা আমরা সবার নজরে হয়তো ধরা পড়ে না, কিন্তু এরকম একটা জিনিস এখানে রয়েছে। এর ফলে কী হবে, আমাদের এই বিষয়টাকে ঘৃণা করতে আরও সুবিধা হবে যে এটা একটা শয়তানের উপাসনা পদ্ধতি। পর্নোগ্রাফি দেখা পর্নোগ্রাফি দেখা এটা শয়তানকে উপাসনা করার একটা পদ্ধতি। আপনি পর্নোগ্রাফি দেখছেন এই মুহূর্তে, তার মানে আপনি শয়তান উপাসনা যে পদ্ধতির ফুল ওয়ার্ল্ডে ইউ আর টেকিং পার্ট ইন দিস। তো সুতরাং এখানে আরেকটা বিষয় আমরা পেলাম। সুতরাং মনের মধ্যে একটা কঠিন ঘৃণা তৈরি করতে হবে পর্নোগ্রাফির প্রতি, তাহলে আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অবস্তুগত বিষয় আলোচনা করছি আমরা, সেটা হচ্ছে ব্রেক তৈরি করা। নিজের ভিতরে একটা ব্রেক তৈরি করতে হবে। কারণ একটা জিনিস হচ্ছে, আপনার মধ্যে যখন আগ্রহ জাগতেছে পর্ন দেখবো আমি, হ্যাঁ, এরপরে আপনি কিছু কাজ করেন, ঠিক না? এরপর আপনি পর্দাটা টেনে দেন, এরপর আপনি ঘরের দরজাটা বন্ধ করে দেন, হ্যাঁ, এরপর হয়তো আপনি হাতের ডিভাইসটা নেন, ডিভাইসটা নিয়ে আপনি টাইপ করেন www.এই টাইপ করেন। তার মানে পর্নোগ্রাফি দেখার আগের কিছু স্টেপ আছে, এই স্টেপগুলোর মধ্যে কোনো একটা স্টেপে যদি আপনি ব্রেক করে ফেলতে পারেন, তাহলে পরে আপনি কিন্তু এখান থেকে বেঁচে গেলেন, ঠিক না? হ্যাঁ, যে আপনি যখন ঘরের পর্দা টেনে দিচ্ছেন তো আপনি এখন টানাবেন না, ঘরের পর্দা খোলাই থাকবে, যখন আপনি আরও জানলাটা খুলে দিলেন, হ্যাঁ, বা দরজা আপনি বন্ধ করবেন না, বা পিসিটা আপনি নিজের দিকে ঘুরায় নিচ্ছেন, এই যে কিছু কাজ আছে, কিছু বডি মুভমেন্ট আছে, তাই না? আপনার পর্নোগ্রাফি দেখার ইচ্ছাটা মনের মধ্যে জাগ্রত হলো এবং আপনি পর্নোগ্রাফি দেখা শুরু করলেন, এই দুটোর মাঝখানে কিছু কাজ আপনি করেন। আবার বলি, পর্দাটা টেনে দেন, ঘরের দরজাটা বন্ধ করে দেন, বা ল্যাপটপটা নিজের দিকে ঘুরায় নেন, ঠিক না? এই বিষয়গুলো আপনি করেন। তাহলে এই যে এই কয়েকটা বিষয়ে পর্নোগ্রাফি দেখার ইচ্ছা এবং পর্নোগ্রাফি দেখা শুরু, এই মাঝখানে যে কয়েকটা কাজ আছে এইখানে বাদ দেওয়া সম্ভব। এখানে পর্যন্ত আমাদের ব্রেন কাজ করে, কিন্তু একবার দেখা শুরু করে ফেললে আর আপনি নিজের মধ্যে থাকেন না, আপনি আর নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেন না। সুতরাং এই ইচ্ছা হওয়ার পর এই সময়টায় আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি কি? যেমন হচ্ছে, এখানে আপনি কিছু ব্রেক তৈরি করতে পারেন। হ্যাঁ, ব্রেক তৈরি করতে পারেন। সেটা ব্রেক হচ্ছে, আমাদের ব্রেক হল আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা। হ্যাঁ, সেখানে দেখাচ্ছে কিছু বিষয় আছে, যেমন আপনার যখনই দেখার ইচ্ছা হলো তখন নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেছেন, বা আপনি একটু অজু করে আসলেন, বা এরকম কিছু কাজ আমরা করতে পারি। বা দেখা যাচ্ছে ওই সময় আমি ঘর থেকে বের হয়ে আসলাম, ওই সময় আমি ঘরেই থাকবো না, অথবা ওই সময় আমি কোনো রিলেটিভ কাউকে ফোন দিয়ে গল্প করা শুরু করলাম, বা আমার মাকে বাবাকে ফোন দিলাম, বা কোনো ফ্রেন্ডকে ফোন দিলাম, ফোন দিয়ে আমি প্রায় 10-15 মিনিট একটা পেঁচালাচাল পারলাম তাদের সাথে। এরকম বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে আমি এখান থেকে ডিফোকাস হয়ে যেতে পারি। আমি ওই সময় একাকিত্ব থেকে বেরোয় আসতে পারি, আমি ঘর থেকে বেরোয় আসতে পারি, আমি ওই সময় ডিভাইসটাকে দূরে কোথাও রেখে দিয়ে তালা দিয়ে রাখতে পারি, বা আমি আমার মোবাইলটাকে অন্য কারো হাতে দিয়ে দিতে পারি, বা অনেক কিছু ওই সময়টা করণীয় আছে। মোট কথা, আমাদের মধ্যে যখন পর্নোগ্রাফি দেখার আগ্রহ আসে, এরপরে আমার নিজের কন্ট্রোল আর নিজের হাতে থাকে না। সুতরাং এই সময়টাতে
আপনি একটা টাইম পাচ্ছেন দেখার ইচ্ছা এবং দেখা শুরু করা, এই মাঝখানের টাইমটাতে আপনি নিজের কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দেন। আমার কথা বোঝা গেছে কিনা? যে আপনি নিজের কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দেন। সেটা হইতে পারে আপনার কোনো বন্ধুকে ফোন দিয়ে আপনি আধা ঘন্টা গল্প করবেন, বা আপনি বাইরে বের হয়ে যেয়ে কারোর সাথে দেখা করবেন, অথবা আপনি নামাজের আগেই মসজিদে চলে গেলেন, হ্যাঁ, গিয়ে মসজিদে গিয়ে আপনি বসে আছেন, বা মানে মোট কথা আপনি একাকী থাকবেন না সেই সময়, একাকী থাকবেন না, এবং ডিভাইস, এই আপনার এবং ডিভাইসের মাঝখানে কোনো কানেকশন থাকবে না। ঠিক আছে না? এটা কিন্তু খুব মাথায় রাখার বিষয় যে একাকিত্ব, ডিভাইস এবং আপনি, এই তিনটা জিনিস কখনো একখানে হবে না। একাকিত্ব, আপনি এবং ডিভাইস, এই যে তিনটার মধ্যে একটা ছেদ আপনাকে তৈরি করতে হবে। হয় আপনি ডিভাইস ব্যবহার করবেন একাকী না, সবার সামনে, অথবা আপনি যখন একাকী আছেন তখন ডিভাইসের অনেক দূরে থাকবে, আপনি একখানে থাকবেন, অথবা আপনি একাকিত্ব থেকে বের হয়ে মানুষের সামনে চলে যাবেন, ডিভাইসের সামনে আপনার কানেকশন থাকবে না। এভাবে যদি এই যে অল্প টাইমটা আমি পেলাম, এই টাইমের মধ্যে যদি এই একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলতে পারি, তাহলে দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে যাবে। প্রথমে কঠিন হবে, নফসের জন্য তো কঠিন, নফস তো চায় একটা গুনাহ করতে, হ্যাঁ, এটা মানে নফসের কি বলা যায়, আপনাকে টেনে নিয়ে যাবে গুনাহের দিকে। প্রথম প্রথম কষ্ট হবে, একবার, দুইবার, তিনবার কষ্ট হবে, চারবার কষ্ট হবে, এরপর দেখবেন যে পানির মতো সহজ হয়ে যাবে। যখন আপনি রাজ্য জয় করা শুরু করবেন, তখন একটার পর একটা রাজ্য শুধু জয়ই করতে থাকবেন, জয়ই করতে থাকবেন। কিন্তু প্রথম দুই একটা রাজ্য জয় করতে আপনার কষ্ট হবে, ঠিক আছে না? এবং কষ্ট, এটা এটা ওলামায়ে কেরাম বলেন এই কথা, যে প্রথম স্টেপ নফসের উপর, পরের স্টেপ জান্নাতে। সুবহানাল্লাহ। প্রথম প্রথম পাড়া দেওয়া বলি আমরা না, পাড়া দেওয়া, প্রথম স্টেপ দিবেন আপনি নফসের উপর, তো আপনার পরের স্টেপ জান্নাতে। সুতরাং পাড়া দিলে তো কষ্ট হবে নফসের, সুতরাং এই প্রথম প্রথম একটু কষ্ট হবে। এত সহজ না। যে সিগারেট ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে না, যে মাদক ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে, তার কষ্ট হয় না। সুতরাং আপনারও কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটাকে আপনি বরদাস্ত করবেন কেন? আল্লাহ তাআলার জন্য। বরদাস্ত করবেন কেন? আপনার নিজের জন্য। বরদাস্ত করবেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ রসুলকে উম্মতের খবর পৌঁছানো হয় ফেরেশতাদের মাধ্যমে। সো আল্লাহ রসুলকে যদি পৌঁছানো হয় যে হে রসুল, আপনার উম্মত পর্নোগ্রাফি দেখতেছে, আপনার অমুক উম্মত অমুক জায়গায়, অমুক জেলায়, অমুক রাস্তার পাশে, হ্যাঁ, অমুক জায়গায়, অমুক নামের, হ্যাঁ, দেখা যাচ্ছে শামসুল আরেফিন, এই শামসুল আরেফিন নামের আপনার এক উম্মত সে পর্নোগ্রাফি দেখতেছে, তখন আমাদের রসুলের মানে কেমন লাগবে চিন্তা করে দেখেন। আমি যদি আমার রসুলকে ভালোবেসেই থাকি, আমি যদি আমার আল্লাহকে ভালোবেসেই থাকি, তাহলে সেই ভালোবাসার প্রমাণ কোথায়? সে ভালোবাসার প্রমাণ কোথায়? এটা একবার চিন্তা করা, হ্যাঁ। এবং এই যে বললাম যে টাইমটুকু আপনি পেলেন, এটুকুই কিন্তু টাইম, এরপরে আপনি হাতে আর আপনার কন্ট্রোল থাকবে না। সো বেটার আপনি এই যে যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে, আপনার জ্ঞান আছে, এই জ্ঞান থাকা অবস্থায় আপনি আপনার কন্ট্রোল আরেকজনের হাতে তুলে দেন। এটা একটা খুব চমৎকার বিষয়, আরেকজনের হেল্প নিতে হবে, ঠিক আছে না? আচ্ছা, আমরা বস্তুগত স্টেপগুলোর দিকে আসছি। একটা তো গেল অবস্তুগত, ঘৃণা তৈরি এবং নিজের ভেতরে একটা ব্রেক তৈরি, হ্যাঁ, যে আমি আল্লাহ তাআলার সামনে আমি এই গুনাহটা করতেছি। এভাবে চিন্তা করা যে আমি ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিলাম, কিন্তু স্টিল আমি আল্লাহ তাআলার সামনে, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন 2 জন থাকো সেখানে তৃতীয় ব্যক্তি আমি থাকি, তোমরা যখন 4 জন থাকো সেখানে পঞ্চম ব্যক্তি পঞ্চম আমি থাকি। তাহলে আজকে আমি ঘরের মধ্যে একা একা গুনাহ করছি, একা না, আমি একা কোথায়? আমার সাথে তো আল্লাহ আছে। আমি আল্লাহর সামনে বসে গুনাহ করছি। চিন্তা করে দেখেন, সিসিটিভির সামনে করতে পারবো? পর্নোগ্রাফি দেখতে পারবো? পারবো না। সেখানে আল্লাহ তাআলার সামনে বসে আমি গুনাহ করছি, এই অনুভূতিটা নিজের মধ্যে আনার, এটা হচ্ছে ব্রেক আমার, তাই না? যে আমি এখন আল্লাহর নজরের সামনে আছি, এই আল্লাহর নজরের সামনে থেকে কিভাবে আমি এই কাজটা করতে পারি, ঠিক আছে না? তাহলে আমাদের প্রথম বস্তুগত স্টেপ হচ্ছে নিজের নিয়ন্ত্রণ আরেকজনকে দিয়ে দেওয়া। যারা বিবাহিত আছেন, বিবাহিত অবস্থায় পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, অনেক মানুষ আছে যারা বিবাহিত অবস্থায় পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, তারা নিজের কন্ট্রোলটা স্ত্রীর হাতে দিয়ে দেন। ওয়াইফাই বা মোবাইলে সেফ সার্চ অপশনে গিয়ে কোনোভাবে এটা ব্লক করার, পাসওয়ার্ড দিয়ে ব্লক করার একটা সিস্টেম আছে। সেইটা দেখাচ্ছে যে পাসওয়ার্ডটা আমি নিজে আমার স্ত্রীকে বললাম যে তুমি পাসওয়ার্ডটা দিয়ে দাও, এটা তার জানা থাকলো, যাতে করে এ ধরনের কিছু সাহায্য আমরা নিতে পারি, ঠিক না? বা দেখা যাচ্ছে আমার যখন খুব প্রচণ্ড ইচ্ছা করছে, তখন আমি ফোন দিয়ে কারোর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। বা এমন হতে পারে কোনো একজন আলেমের সাথে আমি সম্পর্ক রাখি, তো সেই আলেমকে ফোন দিয়ে আমি কিছুক্ষণ কথা বললাম যে হুজুর আমার তো এখন শয়তান ধরছে, আপনি আমার সাথে একটু কথা বলেন। বা কোনো বন্ধুকে, দোস্ত আমার সাথে তুই 20 মিনিট কথা বল, ঠিক আছে? এবং এটা একটা মানে বিজ্ঞানীরা গবেষণা করে একটা জিনিস দেখেছেন যে লাস্ট সাইকেল নামে একটা কথা আছে, যে যখন পর্নোগ্রাফি দেখার আগ্রহ জাগে সেখান থেকে শুরু করে আধা ঘন্টা সময়, এই আধা ঘন্টা সময়টাকে লাস্ট সাইকেল বলা হয়। যে এই আধা ঘন্টার পরে মানুষের যৌন কামনাটা আস্তে আস্তে আবার একাই কমে আসে। তো কোনোভাবে আপনি আধা ঘন্টা কাটায় দেন, যখন আপনার পর্নোগ্রাফি দেখার ইচ্ছা হলো সেখান থেকে শুরু করে আপনি আধা ঘন্টা কোনোভাবে কাটায় দেন।
মানুষের মধ্যে গিয়ে হোক, বাইরে বাজারে টাজারে ঘুরে আসেন, এই বিভিন্ন জায়গায় যেটে বা কোনোভাবে আপনি এই আধা ঘন্টা কাটায় দেন, তারপরে দেখবেন আপনি এখান থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। প্রথম প্রথম কষ্ট হবে, আস্তে আস্তে এটা আসান হয়ে যাবে সহজ। এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি সহজ করেন। কীভাবে দোয়া করবো? আল্লাহ আমি হিম্মত করেছি, আমি সাহস করেছি, আপনি সহজ করে দেন। আমি সাহস করেছি, আপনি সহজ করেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করুন, যাতে করে আল্লাহ আমার জন্য এই কষ্টটা যেন মানে সহজ করে দেন আমার জন্য, ঠিক আছে না? এটা একটা গবেষণায় দেখা গেছে যে রাত 2টার পরে সবচাইতে বেশি মানুষ পর্ন খোঁজে। গুগলে তারা বিভিন্ন মানে পর্ন কিওয়ার্ড লিখে তারা সার্চ দেয়, এবং সপ্তাহের প্রতিটি দিনের তুলনায় বৃহস্পতিবার রাতে সবচাইতে বেশি পর্ন সার্চ হয়। আচ্ছা, তো এখানে একটা পয়েন্ট তাহলে বুঝতে পারলাম আমরা যে রাতে যখন সবাই একাকী হয়ে পড়ে, যেমন যে বিবাহিত পর্ন অ্যাডিক্ট, উনি দেখা যাচ্ছে তার ওয়াইফ ঘুমায় গেছে, এরপর সে পর্ন দেখছে, বা সবাই যখন ঘুমিয়ে গেল তখন সে একা হয়ে গেল এবং সে পর্ন দেখা শুরু করল। তো যার কারণে এই একটা বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে এই পর্ন অ্যাডিক্ট যারা এখন পর্ন অ্যাডিক্ট যারা পর্ন ছাড়তে চাচ্ছেন, পর্ন থেকে যারা মুক্তি পেতে চাচ্ছেন, তারা আগে ঘুমানোর অভ্যাস করবেন। আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। আগে ঘুমানোর অভ্যাসটা কেমন? ধরেন এটা আমাদের মানে সায়েন্টিফিক রিসার্চগুলো তো একই কথা এসেছে যে যদি আপনি চান যে আপনার সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার যে ফ্রেশনেস, যে একটা অনুভূতি, ফ্রেশ সতেজ একটা অনুভূতি, হ্যাঁ, এটা যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রাত 12টার আগে কমপক্ষে একটা সাইকেল পূর্ণ হতে হবে ঘুমের। বিভিন্ন সাইকেল আছে, আমরা বিষয়গুলো বিস্তারিত যাচ্ছি না। একটা সাইকেল 90 মিনিটের সাইকেল, একটা সাইকেল কমপ্লিট হতে 90 মিনিট সময় লাগে। তার মানে রাত 12টার আগে যদি আপনি 1.5 ঘন্টা ঘুমাইতে পারেন, তাহলে পরে আপনার একটা সাইকেল পুরো হয়ে গেল। এবং রাত 12টার পরের যে সময়টা আপনি ঘুমালেন, মানে এই ঘুমটা কম গভীর হয় 12টার আগের ঘুমের তুলনায়। সুতরাং 12টার আগে যদি আপনি একটা সাইকেল পুরো করতে পারেন কমপক্ষে, তাহলে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মধ্যে একটা ফ্রেশনেস, সতেজতা কাজ করবে। তো যার কারণে এটা একদিকে রাখলাম। দ্বিতীয়ত, যেহেতু আমরা পর্ন থেকে মুক্তি পেতে চাচ্ছি, এবং যত রাত গভীর হবে তত আপনার পর্নোগ্রাফি দেখার সম্ভাবনা বাড়তে থাকবে। সুতরাং আপনি রাত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি ঘুমিয়ে পড়বেন। দেখেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তোমরা ঈশান নামাজের পরে অহেতুক সময় ক্ষেপণ না করার কথা বলেছেন, ঈশান নামাজের পরে দ্রুত ঘুমিয়ে পড়তে বলেছেন। তো ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিনা? যত দিন সামনে গড়াবে তত আমরা প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা সুন্নাহর গুরুত্ব আমরা বুঝতে পারবো, আরও বেশি আমাদের সামনে এটা প্রকট আকারে আমরা এটাকে অনুধাবন করতে পারবো। তো যাই হোক, মানে মোট কথা হচ্ছে যে আমাদেরকে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে, এবং আগে ঘুমানোর জন্য যতগুলো প্রতিবন্ধক রয়েছে সেই প্রতিবন্ধকগুলো থেকে আমাকে মুক্তি পেতে হবে। কী কী প্রতিবন্ধক আছে আমি খুব সংক্ষেপে আলোচনা করে ফেলি। 1 নম্বর প্রতিবন্ধক হচ্ছে আপনার ডিভাইস, আপনার যে মোবাইল সেটটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার দ্রুত ঘুমিয়ে পড়ার ক্ষেত্রে সবচাইতে বড় প্রতিবন্ধক। তো যার কারণে খুব এশার নামাজের পরে আমরা এটা নিয়ত করে ফেলি, এশার নামাজের পরে আমার সাথে আর কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ থাকবে না। এটা যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে দেখবেন যে আপনার 10টা বা 11টার মধ্যে আপনার ঘুম এসে গেছে, আপনি ঘুমিয়ে পড়েছেন। হ্যাঁ, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে সন্ধ্যার পরে আপনি আর কোনো চা কফি পান করবেন না। অনেক সময় দেখা যায় বন্ধুদের আড্ডায় আমরা সন্ধ্যার পরে চা কফি খাচ্ছি। হ্যাঁ, এর ফলে দেখা যায় যে আমাদের রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। এটা একটা পয়েন্ট। 3 নম্বর একটা পয়েন্ট হচ্ছে আমাদের একটা বডি ক্লক আছে। হ্যাঁ, আমরা সকালে উঠব, সূর্যের সাথে মিলিয়ে আমাদের একটা বডি ক্লক আছে, এবং এটা যত বিকালের দিকে আসতে থাকে আমাদের বডি টেম্পারেচারের সাথে মিলিয়ে একটা সুইচ অন অফের বিষয় আছে। তত টেম্পারেচার কমতে থাকে এবং আস্তে আস্তে আমরা ঘুমের দিকে চলে যাই। তো যার কারণে বডি যেন আমার সন্ধ্যার দিকে বা বিকালের দিকে, সন্ধ্যার পরে যেন বডি হিট না হয়। হ্যাঁ, 1 নম্বরে এরপরে সন্ধ্যার পরে কোনো চা কফি পান করবো না, বডিকে এক্সট্রা কোনো টেম্পারেচার যেন না বাড়ে। এবং 2 নম্বর হচ্ছে সন্ধ্যার পরে যদি কারো ব্যায়ামের অভ্যাস, মানে ব্যায়াম এগুলো করতে নিষেধ করা হয়, যাতে করে আমার যদি বডি টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে রাতে ঘুমাতে দেরি হয়ে যাবে। এটা একটা পয়েন্ট। তো যার কারণে সন্ধ্যার পরে কোনো চা কফি বা এ ধরনের কোনো বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে টেলিভিশন। এটা একটা সমস্যা, যেহেতু টেলিভিশন আসার পরে আমাদের রাতের ঘুমটা আরও পিছিয়ে গেছে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিক বাতি। টমাস আলভা এডিসন এটা আবিষ্কার করার পর থেকে মানুষের ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে গেছে। আগে মানুষ সকালে ভোরে ঘুম থেকে উঠতো, যে মাঠে যেত বা কোনো কৃষিকাজে যেত, সারাদিন পরিশ্রম করতো, রাত সন্ধ্যাবেলায় ফেরত আসতো, এসে নামাজ কালাম পরে বাস ঘুম একাই চলে আসতো। কিন্তু এই সাইকেলটা নষ্ট হওয়ার পিছনে এখন এই মানে বাতির একটা অবদান রয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্লু লাইট, যেটাকে বলা হয়, ব্লু লাইট চোখের আসলে এটা ঘুমটাকে ডিলে করে ফেলে, আস্তে আস্তে আরও ডিলে হয়ে যাবে আপনার ঘুমটা। তো এই সব দিক বিবেচনা করে মোটামুটি একটা করা যে কিভাবে আমার ঘুমটা দ্রুত আনা যায়, সে ব্যাপারে বিভিন্ন ধরনের স্টেপগুলো যেগুলো আছে এগুলো নেওয়ার চেষ্টা করা। ঠিক আছে, সেটা হচ্ছে ডিভাইস থেকে দূরে থাকা, তারপর হচ্ছে না করা, মানে ওর কথা আমি আমার ঘুমটাকে ডিলে করব না, আমার ঘুমটা যত দ্রুত সম্ভব আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এটা যারা পর্নোগ্রাফি থেকে বাঁচতে চান, এটা একটা চমৎকার উপায় হতে পারে। 3 নম্বর হচ্ছে
ঘুম আসার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনি যদি সারাদিন ঘরের মধ্যে বসে থাকেন তাহলে আপনার ঘুম আসবে না, বরং ঘুম আসার জন্য আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে, আপনাকে ক্লান্ত হতে হবে, ঠিক আছে না, নিজেকে ক্লান্ত করে ফেলতে হবে। হ্যাঁ, নিজেকে ক্লান্ত করে ফেলতে হবে। দেখেন, আপনি কিন্তু কখনোই ব্যস্ততার মধ্যে পর্নোগ্রাফি দেখবেন না। যখন আপনার আগামীকাল অফিসে একটা অ্যাসাইনমেন্ট আছে, ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট আছে, বা আপনার অফিসে কোনো একটা প্রেজেন্টেশন আছে, বা কোনো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনি কিন্তু সেই সময় পর্নোগ্রাফি দেখেন না, ঠিক আছে না। সুতরাং আপনার মানে ব্যাপারটা এরকম হওয়া দরকার যে আপনার জন্য কোনো দিনের কোনো অংশই আনপ্ল্যান্ড নাই, বা রুটিন করা হয় নাই, বা এই সময়টা আপনি ফ্রি আছেন এরকম যেন না হয়। মানে নিজেকে আপনি ব্যস্ত করে ফেলবেন, ব্যস্ত রাখবেন। হ্যাঁ, এই মানে এই জন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আপনাকে মানে এটা রুটিন করার অভ্যাস করতে হবে। দেখা যায় যে আমরা একটা রুটিন করলে পরে এই রুটিনটা আমরা 3-4 দিনের বেশি মেনটেন করতে পারি না। তো প্রতি সপ্তাহে আপনি একটা রুটিন করেন, তাহলে সপ্তাহের শুরুতে 3-4 দিন এটা আপনার প্রোডাক্টিভ কাটবে। তো এই নিজেকে রুটিনের মাধ্যমে একটা ব্যস্ত জীবনযাপনের মধ্যে নিয়ে আসা, যাতে করে আপনি সন্ধ্যাবেলা পরে ঈশান নামাজের পর আপনি ক্লান্ত বোধ করেন, এবং ক্লান্তি বোধ করার কারণে আপনার ঘুম চলে আসে, ঠিক আছে না। আপনি ব্যায়াম করেন, আপনি ফিজিক্যাল ওয়ার্ক করেন, আপনি কি বলা যায় বিভিন্ন মানে ইলম শেখার বিভিন্ন মানে ব্যবস্থা করেন, বিভিন্ন কোর্সে জয়েন করেন। মানে আপনি দিনের কোনো অংশকে আপনি অলস রাখবেন না, কারণ অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা, তাই না, আমরা ছোটোবেলায় পড়েছি। যখনই আপনি অলস থাকবেন, গাফেল থাকবেন, হ্যাঁ, জিকির ছাড়া থাকবেন, সেই সময়টাতে শয়তান ঢুকবে। তো যার কারণে এটা মাত্র একটা চমৎকার জিনিস যে নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, হ্যাঁ, যাতে করে আপনি পর্নোগ্রাফি দেখার সময় না পান, এবং আপনি দিন শেষে ক্লান্তি বোধ করেন এবং দ্রুত আপনার ঘুম চলে আসে, ঠিক আছে। এটা নিজেকে ক্লান্ত করে ফেলা। আরেকটা জিনিস হচ্ছে এরকম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পর্নোগ্রাফি আমরা কেন দেখি। যে অ্যাডিক্ট যেটাতেই হোক, সে দেখা যাচ্ছে কেউ সিগারেটের অ্যাডিক্ট, কেউ কোনো ড্রাগের অ্যাডিক্ট, কেউ পর্নোগ্রাফি অ্যাডিক্ট, বা কেউ দেখা যাচ্ছে অন্য কিছুর অ্যাডিক্ট। এর পিছনে কারণ হচ্ছে অ্যাডিকশন আমাকে একটা ডোপামিন রিলিজ দেয় আমার ব্রেনে, যেখানে ওখানে একটা রিওয়ার্ড সেন্টার বলি আমরা, রিওয়ার্ড সেন্টার একটা জায়গা আছে, রিওয়ার্ড সেন্টার। তো সেইখানে ডোপামিন নামে একটা হরমোন রিলিজ হয়, যেটা আমাকে একটা ফিল গুড একটা ফিলিংস দেয়। তো এই ফিল গুড যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আপনাকে বিকল্প পথে সরবরাহ করতে হবে। যেই ফিল গুড আপনি পর্নোগ্রাফি দেখে পেতেন, পর্নোগ্রাফি দেখার ফলে যে একটা ফিল গুড, এইটাকে ডাইভার্ট করে অন্য কিছুতে আপনাকে ফিল গুড নিতে হবে, ঠিক আছে। আমি কয়েকটা উদাহরণ দেবো একটু পরে। তার আগে একটা জিনিস বলে নেই, যে আপনি খুব ভালো করে যদি চিন্তা করে দেখেন যে পর্নোগ্রাফি যেদিন আপনি দেখলেন, ওই দিন আপনার মনের অবস্থাটা কেমন ছিল, আপনার মনের অবস্থাটা কেমন ছিল যেদিন আপনি পর্নোগ্রাফি দেখেছেন। এবং আপনি খুব খেয়াল করলে দেখতে পাবেন যে ওই দিন আপনি কোনো কারণে আপনার মন খারাপ হয়েছে, বা আপনি ডিপ্রেস ছিলেন। এটা যদি আপনি খুব গভীরভাবে ভেবে দেখেন, কোনো কারণে কারো কথায় আপনার মন খারাপ হয়েছে, ফেসবুকে কারো পোস্ট দেখে আপনার মন খারাপ হয়েছে, বা আপনি নিজেকে খুব কি বলা যায়, আমার দ্বারা কিছু হবে না এরকম ফিল করেছেন, বা কারোর সাথে আপনার ঝগড়া হয়েছে, বা কোনো কারণে ওই দিন আপনার মন খারাপ ছিল, বা মানে কোনো কারণে নিজেকে খুব অযোগ্য মনে হয়েছে, মানে খুব লোয়ার ফিল করেছেন আপনি ওই দিন। এবং এই যে একটা মানে ডোপামিনের অভাব, হ্যাঁ, এই কারণে ওই দিন আপনি পর্ন দেখে ফেলেছেন। ডোপামিন পাওয়ার জন্য ওই দিন আপনি পর্ন দেখে ফেলেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা বিষয় আছে, এখানে মানুষের একটা ডোপামিন এর অভাব রয়েছে। তখন মানুষ খুব সহজে ডোপামিন রিলিজের জন্য, খুব সহজে অনেক পরিমাণ ডোপামিন হরমোন রিলিজের জন্য সে পর্নোগ্রাফি দেখছে। হ্যাঁ, তার ব্রেন ডাক দেয়, তার ব্রেন তাকে ডোপামিনের জন্য হাহাকার করে, ক্ষুধা লাগে, তখন সে পর্নোগ্রাফি দেখে ফেলে। তো যার কারণে আপনাকে ব্রেনকে এই ডোপামিনের ক্ষুধা যেন ব্রেনের না লাগে সে ব্যবস্থা করতে হবে। সেটা কীভাবে সম্ভব? সেটা সম্ভব, কথার কথা আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এখানে ডোপামিন হরমোন রিলিজ হয়। দেখবেন ফ্রেন্ডদের আড্ডায় কীভাবে সময় কেটে যায় আপনি মানে বলতে পারবেন না, ঠিক না? তারপরে যখন আপনি একটা মসজিদে বসে কথা বলছেন, বা কিছু ফ্রেন্ড আড্ডা দিচ্ছেন, বা কোনো আলেমের সাথে বসেছেন, এই সময় ডোপামিন হরমোন রিলিজ হয়। সালাতের পরে যে একটা ফ্রেশনেস, এটা কখনো খেয়াল করেছেন যে একটা কোরআন তেলাওয়াতের পরে অন্তরের মধ্যে যে একটা ফ্রেশ লাগে, বা কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল, এরপর শরীরটা হালকা লাগছে, মাথাটা হালকা লাগছে, হ্যাঁ, এগুলো কিন্তু সব ডোপামিনের কাজ। তো যার কারণে বেশি বেশি নফল সালাত পড়া, জিকিরের সাথে থাকা, কোরআন তেলাওয়াত করা, আলেমদের মজলিসে যাওয়া, এগুলো হবে কি, এখন এক তো আপনি দিনে কোনো সময় পাবেন না, অলস থাকার মতো কোনো টাইম আপনার নাই। আর 2 নম্বর হচ্ছে আপনি একটার পর একটা উপর্যপরি আপনার ব্রেনকে আপনি ডোপামিন দিচ্ছেন, হ্যাঁ, বিকল্প পথে, পর্নোগ্রাফির বিকল্প পথে আপনি ডোপামিন দিচ্ছেন, সরবরাহ করছেন। তাহলে এখানে কি হবে, আপনার পর্নোগ্রাফি দেখার আগ্রহটা কমে যাবে, ঠিক আছে। শুধু এটা না, ডোপামিনের আরও অনেক জায়গা আছে, যেমন হচ্ছে আপনি কোনো কিছু অ্যাচিভ করছেন, কোনো একটা কিছু অ্যাচিভমেন্ট মানুষ যখন করে, সেটা তাকে ডোপামিন একটা ফ্লাডিং দেয়। হ্যাঁ, যেমন আপনি কোনো একটা সোশ্যাল ওয়ার্কের সাথে সংযুক্ত আছেন,
একটা ইভেন্ট অ্যাকমপ্লিশ করে নিয়ে আসলেন, কোনো একটা ইভেন্ট চমৎকারভাবে ম্যানেজমেন্ট করে নিয়ে আসলেন, বা কেউ আপনার কোনো একটা প্রশংসা করলো, হ্যাঁ, এই বিষয়গুলো মানুষকে ডোপামিন রিলিজ করে, ব্রেনের ডোপামিন রিলিজ করে। তো যার কারণে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে সম্পৃক্ত থাকা, মানুষের উপকার করা, হ্যাঁ, যখন আপনি একজন অসহায় মানুষকে কিছু উপকার করলেন, তাকে কিছু দান করলেন বা তাকে স্বাবলম্বী করানোর চেষ্টা করলেন, এটা আপনার মধ্যে একটা ফিল গুড একটা ফিলিংস দেবে, হ্যাঁ, একটা মানে ডোপামিন একটা দেবে, ডোপামিনার্জিক একটা অ্যাক্টিভিটি আপনার ব্রেনে তৈরি করবে। তাহলে এটার একটা বিষয়। আর যেটা আপনি করতে পারেন সেজন্য, সেটা হচ্ছে যে বর্তমানে কিছু অ্যাপ পাওয়া যায়, গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ পাওয়া যায়, যেটা অ্যাপের নাম যেমন নো ফ্যাপ, এরকম নামে কিছু অ্যাপ পাওয়া যায়। এই অ্যাপগুলো যেটা করবে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে প্রজেক্ট দেবে যে 2 দিন পরে আপনাকে এরকম একটা মর্যাদা দেওয়া হবে, বা এরকম একটা র্যাঙ্কে আপনাকে উন্নীত করা হবে। 4 দিন পরে আপনি এই র্যাঙ্কে উঠবেন, 5 দিন পরে আপনি এই র্যাঙ্কে উঠবেন, 6 দিন পরে আপনি যদি 6 দিন হস্তমৈথুন না করে থাকেন, পর্নোগ্রাফি না দেখে থাকেন, 6 দিন পরে আপনি এই র্যাঙ্কে উঠবেন, 7 দিন পরে, 2 সপ্তাহ পরে আপনার র্যাঙ্ক হবে এইটা। এই যে আপনি যখন অ্যাচিভ করতেছেন একটার পর একটা র্যাঙ্ক, এটা আপনার মানে ব্রেনে একটা ডোপামিন সিক্রেশন দিবে, যেটা আপনাকে একটা ফিল গুড, একটা অ্যাচিভমেন্ট, এটা আপনি ফিল করতে পারবেন। যার কারণে আপনি কোনো একটা এই যে মানে পর্নোগ্রাফি অ্যাডিকশন, অ্যান্টি পর্নোগ্রাফি কোনো একটা অ্যাপ আপনার মোবাইলে আপনি ডাউনলোড করতে পারেন, এবং ডাউনলোড করে সেটা অনুযায়ী আপনি ডেইলি নিজের ছোট ছোট টার্গেট ফিক্স করতে পারেন। ছোট ছোট টার্গেট, এই ছোট ছোট টার্গেট অ্যাচিভ করা আপনার ব্রেনে ডোপামিন সিক্রেশন করবে, যেটা আলটিমেটলি আপনার পর্নোগ্রাফি দেখার আগ্রহ এবং প্রবণতাকে কমিয়ে দেবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে অনেকগুলো সাজেশন দিয়েছি, কোনো একটা সাজেশন ফলো করে আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন না। এই সবগুলো মিলেই আপনাকে চেষ্টা করতে হবে। সবগুলো মিলিয়ে চেষ্টা করার পরও আপনার রিল্যাপস হবে। রিল্যাপস কাকে বলে? যে হয়তো কখনো আপনি শয়তানের কাছে হেরে গেলেন, হ্যাঁ, কখনো আপনি শয়তানের ওয়াসওয়াসায়, নফসের প্ররোচনার সাথে আপনি আর পেরে উঠলেন না, হ্যাঁ, আপনার দ্বারা আবার গুনাহ হয়ে গেল। এরকম হবে, এরকম হতে পারে, কিন্তু আশা হারানো যাবে না, ঠিক আছে না? আমরা এটা আমাদের পডকাস্টে আলোচনা করেছি যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটা আমাদের আলেমরা বলেন এটা কুফর। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফর। সুতরাং আমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ নই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে বিশ্বাস করি, বান্দা যদি এক আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি রহমত নিয়ে বান্দার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গুনাহ করতে করতে কখনোই আল্লাহর রহমতকে ক্রস করে যেতে পারবো না, ঠিক আছে না? আপনি যদি মনে করেন যে না, আমি তো জীবনে বহুবার তওবা করেছি, আমি আবার কেন তওবা করব? আরে আমি তো গাদ্দার, বারবার আমি কথা দিয়ে কথা রাখি না, ঠিক আছে না? এরকম এই কথাটা শয়তানের পক্ষ থেকে। আপনি বারবার আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ তাআলা এগুলোতে মাইন্ড, এমন না যে আল্লাহ তাআলা মাইন্ড করবেন, এরকম না। বরং ব্যাপারটা এরকম যে আমি বারবার আল্লাহর কাছে তওবা করব, এবং আমার শাইখ বলেন যে তওবার অভ্যাস তৈরি করা। তওবার অভ্যাস একদম অন্তর থেকে পরিপূর্ণ তওবা, খালেস। এমন না যে আমি তওবা করলাম কিন্তু মনের মধ্যে আছে যে আমি আবার গুনাহ করব, না। বরং প্রতিবার এক কঠিন তওবা আমার অন্তর মধ্যে থেকে আসবে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিবারই মাফ করবেন, ঠিক আছে না? এবং তওবা কাকে বলে? তওবার মধ্যে 3টা কম্পোনেন্ট আছে। সামান্য একটু বলে মানে আজকে আমার আলোচনা শেষ করে ফেলবো। তওবা কাকে বলে, ঠিক আছে না? এটা আপনাদের সামনে একটু আলোচনা করি। তওবাটা হচ্ছে একটা গল্প বলি আপনাদেরকে, যে একজন মা, গ্রামের দিকে আপনারা জানেন যে অনেক সময় শীতের শেষে, যখন শীত শেষ হয়ে গেল, এরপরে যত চাদর, কাঁথা, হ্যাঁ, এগুলো সব গরম পানিতে জাল দিয়ে শুকিয়ে ভাঁজ করে তুলে রাখা হয় পরের বছর শীতের জন্য, ঠিক আছে? তো এরকম একটা সিনারিও চিন্তা করেন যে একজন মা রান্নাঘরে পানি জাল করছেন মানে কাঁথাগুলো ধোয়ার জন্য বা সিদ্ধ করার জন্য। তো এমন সময় সেই মায়ের হয়তো টয়লেটের প্রয়োজন হয়েছে, বা অন্য কোনো কিছুর জন্য উনি কি মনে হয়েছে উনি চলে গেছেন সে কাজটা করার জন্য। ওখানে পানি কিন্তু টকবক করে ফুটছে। এমন সময় তার 2 বছর বয়সী বাচ্চা, সে টুকটুক করে হাঁটতে এসে সেই গরম পানির মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে মরে সিদ্ধ হয়ে ভাসতেছে, ঠিক আছে? এখন ওই মা রান্নাঘরে প্রথম পা দিয়ে চুলার দিকে, মানে ওই পাতিলের গরম পানির যে পাতিল, সেই ডেকচি, সেদিকে তাকিয়ে এই মায়ের প্রথম ফিলিংসটা কী হবে? এই মায়ের প্রথম ফিলিংসটা কী হবে? হ্যাঁ, হায় আমি কী করলাম, ঠিক না? এই মায়ের এই চুলার দিকে তাকিয়ে তার প্রথম যে ফিলিংস, হায় আমি কী করলাম, এটাকে বলে তওবা। দিস ইজ তওবা। হ্যাঁ, এই মা তার বাকি জীবনে যদি আরও 80 বছরও বাঁচে, সে আর কোনো দিন ওই দরজা খোলা রেখে যাবে না। আল্লাহ তাআলা যদি এরপর তাকে আরও 100 সন্তানও দেন, ওই 100 সন্তানের ক্ষেত্রে সে আর কোনো দিন দরজা খোলা রেখে, গরম পানি চুলায় রেখে, রান্নাঘরের দরজা খুলে রেখে সে আর কখনো সেখান থেকে বের হবে না। হবে না। তাহলে এই যে অনুভূতি, হায় আমি কী করলাম, হায় আমি কী করলাম, হায় আমি কী করলাম, এই অনুভূতিটাকে বলে তওবা। এবং এই কাজ আমি আর জীবনে কখনো করব না।
ঠিক আছে না? এটা হচ্ছে তওবা। তো আমার এই তওবা, এই অনুভূতি আমি যদি আল্লাহর সাথে যতবার আমার গুনাহ হবে আমি আল্লাহর সাথে অনুভূতি করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। এবং আলেমরা এই কথা বলেন, যেই বান্দার মধ্যে এই তওবার অভ্যাস আছে আল্লাহ তাআলা একটা সময় তাকে গুনাহ ছাড়িয়েই দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে ছাড়ার পরিবেশ তৈরি করে দেবেন, ছাড়ার পরিবেশ তৈরি করে দেবেন, আমার জন্য গুনাহ করাকে কঠিন করে দেবেন। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার জন্য নেক আমল করাকে সহজ করে দেন, গুনাহ করাকে আমার জন্য কঠিন করে দেন, যেন আমি গুনাহ করতে না পারি। ঠিক আছে? তো সুতরাং এটা আমাকে এই তওবা অভ্যাস থাকতে হবে আমার মধ্যে। এবং আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে আমার বান্দারা তোমরা নিরাশ হইও না, আমি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো মোটামুটি আমরা সমস্ত আমাদের যত অবস্তুগত এবং বস্তুগত যতগুলো স্টেপ আমরা বললাম, এই সবগুলো স্টেপ আমরা গ্রহণ করব এবং গ্রহণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, ভরসা করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবাতুন নসুহা, যেই তওবা আর কোনোদিন ভাঙে না, এই রকম তওবা যেন আল্লাহ আমাকে মৃত্যুর আগে নসিব করেন। আল্লাহ তাআলা যেন এই পর্নোগ্রাফির যে কারাগার, নীল কারাগার, এই কারাগার থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। হ্যাঁ, এই জন্য যে পয়েন্টগুলো বললাম, 1 নম্বর হচ্ছে ঘৃণা তৈরি, 2 নম্বর হচ্ছে নিজের ভেতরে একটা ব্রেক তৈরি করা, 3 নম্বর হচ্ছে নিজের নিয়ন্ত্রণ আরেকজনের হাতে দিয়ে দেওয়া, 4 নম্বর হচ্ছে কারো সহায়তা নেওয়া, কারো সহায়তা। একা একা পারবেন না আপনি, একা একা তো বহুবার আমরা চেষ্টা করেছি, একা একা আমরা পারি নাই। সুতরাং আমরা কারো সহায়তা নিব, সেটা হতে পারে স্ত্রী, হতে পারে কোনো দিনদার বন্ধু, হতে পারে কোনো দিনদার সিনিয়র, বা হতে পারে কোনো আলেম যাকে আমি ফোন করে 5-10 মিনিট 20 মিনিট কথা বলতে পারবো, যিনি আমাকে আমার সমস্যাটা জানেন। 4 নম্বর হচ্ছে আগে আগে ঘুমানোর চেষ্টা করা, আগে আগে ঘুমানোর পিছনে যত প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলোকে দূরে ঠেলে যে কোনো মূল্যে আমাকে আগে ঘুমাইতে হবে। তারপর 4 নম্বর 5 নম্বর হচ্ছে নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ব্যস্ত থাকতে বাধ্য করা, নিজেকে ক্লান্ত করে ফেলা, প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, প্রতিদিন খেলাধুলা করা। হ্যাঁ, সেটা ব্যাডমিন্টন হতে পারে, সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, মানে কাজের মধ্যে থাকা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে নিজেকে ডোপামিন দেওয়া, হ্যাঁ, বিভিন্ন আমলের মাধ্যমে, আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, ঠিক আছে, নিজেকে বিভিন্ন জিনিস অ্যাচিভ করার মধ্য দিয়ে, হ্যাঁ, ছোট ছোট টার্গেট। বড় টার্গেট করলে পরে অ্যাচিভমেন্ট হবে, মানে আপনার ডোপামিন আসবে না। আপনি প্রতিদিন ছোট ছোট টার্গেট করবেন, আজকের দিনের জন্যই বাঁচেন, যে আজকের দিনটা আমি পর্নোগ্রাফি থেকে দূরে থাকবো, আজকের দিনটা থাকবো। প্রতিদিন সকালে উঠে নিয়ত করেন যে আমি আজকের দিনটা পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকবো। এরপর 2 দিন টার্গেট করেন, 3 দিন টার্গেট করেন, 5 দিন, 10 দিন, এভাবে টার্গেট করে টার্গেটগুলো যখন অ্যাচিভ করবেন, হ্যাঁ, বিশেষ করে এই অ্যাপের কথা বললাম, অ্যাপটা ব্যবহার করার মধ্য দিয়ে তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? যদি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং সেই সাথে আল্লাহ তাআলা এই কারাগার থেকে আমাদেরকে স্বাধীনতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের যে প্রকৃত সুখ, প্রকৃত আত্মবিশ্বাস, জীবনের প্রকৃত স্বাদ, হ্যাঁ, জীবনের প্রকৃত স্বাদ তো এই সমস্ত কারাগার থেকে মুক্তি। ঠিক আছে না? এই পর্নোগ্রাফির কারাগার থেকে মুক্তি, যারা মাদকের মধ্যে আছে মাদকের কারাগার থেকে মুক্তি, এই সমস্ত কারাগার থেকে যখন আপনি মুক্ত হবেন, আপনি সবচেয়ে বড় কথা, আপনি যখন নিজের কারাগার থেকে মুক্ত হবেন, হ্যাঁ, আমরা নিজের খায়েশাত, নিজের যে প্রবৃত্তির চাহিদা, এই প্রবৃত্তির চাহিদার কাছে বন্দী, এই প্রবৃত্তির চাহিদা থেকে যখন আমি মুক্ত হব, আমাকে আর কোনো কিছুই আকর্ষণ করে না, আর কোনো কিছুই আমাকে কি বলা যায়, শুধু আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর রসুলের মোহাব্বত, এটাই আমার সব কিছু। যখন এরকম একটা অবস্থার মধ্যে আমরা আসবো, সেটাই হচ্ছে প্রকৃত মুক্তি। হ্যাঁ, আল্লাহ এই তাওহীদ কেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন? সমস্ত মাখলুকের দাসত্ব থেকে মুক্ত হয়ে এক খালেকের দাসত্ব, কেননা খালেকের দাসত্বের মধ্যেই আমাদের অন্তরের শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সমস্ত অন্তরসমূহের প্রশান্তি একমাত্র আল্লাহ তাআলার স্মরণের মধ্যে। সুতরাং সমস্ত মাখলুকের, ইভেন ইনক্লুডিং মি, সমস্ত মাখলুক ইনক্লুডিং মি, এদের দাসত্ব থেকে আমাকে মুক্ত হতে হবে। এই পর্নোগ্রাফি, এই ধূমপান, এই যে প্রেম একটা আসক্তি, হারাম প্রেম, এটাও একজন মানুষের প্রতি আসক্তি। তারপর এই যত মাদক যা কিছু আছে, সমস্ত আসক্তি থেকে আমি মুক্ত হয়ে শুধুমাত্র এক আল্লাহ আসক্ত হোক, এক আল্লাহকে ছাড়া আমার আর কিছু ভালো লাগবে না। ঠিক না? এরকম আসছে যে মসজিদের প্রতি যারা আসক্ত, এই ব্যক্তিগুলো কাল হাসরের মাঠে আরশের ছায়া নিচে থাকবে। ঠিক আছে? যাদের মানে কলব, যাদের অন্তর মসজিদের সাথে লটকানো, আসক্ত, কোরআনে আসক্ত, সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে আসক্ত বানায় দেন, আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে আসক্ত বানায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার প্রসন্ন অন্তরের প্রশান্তি, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে। হ্যাঁ, নামাজে আসক্ত বানায় দেন আল্লাহ তাআলা আমাদেরকে। আল্লাহ তাআলা তাহাজ্জুদে আসক্ত বানায় দেন।
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহতে আসক্ত বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতে না পারলে আমার ভালো লাগবে না, এরকম আল্লাহ আমাদেরকে বানায় দেন। এটা প্রকৃত মুক্তি। সুতরাং আমাকে মানে প্রকৃত মুক্তি পেতে হলে এই পর্নোগ্রাফির যে এক ভয়াবহ মহামারী আমাদের দিকে ধেয়ে আসতেছে, এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে এই যে আজকের আলোচনা প্রতিটা পয়েন্ট আমাকে একসাথে করতে হবে। যদি একসাথে করতে পারি এবং আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, আল্লাহর কাছ থেকে যদি সাহায্য ডাউনলোড করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আমরা মুক্তি পাবো। হ্যাঁ, চিন্তা করে দেখেন যে ব্যক্তি পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন করে না, তার টেস্টোস্টেরন কোন লেভেলের, আর যার টেস্টোস্টেরন বেশি তার আত্মবিশ্বাস, হ্যাঁ, তার আত্ম উপলব্ধি, তার কি বলা যায় এটাকে, হ্যাঁ, অন্তরের শক্তি, এটা তো অনেক বেশি। চিন্তাই করতে পারতেছি না আমরা। যে ব্যক্তি কথা 3 বছর সে পর্নোগ্রাফি দেখে না, বা সে তার সারা জীবনে দেখেই নাই, সুবহানাল্লাহ, তার কি অবস্থা চিন্তা করেন। হ্যাঁ, তো যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যারা আমরা পর্ন এডিক্ট আসছি, এখনো যারা পর্ন ছাড়তে পারি নাই, আল্লাহ তাআলা দ্রুত আমাদেরকে প্রকৃত জীবন যেন আমরা উপভোগ করতে পারি, এই নিয়ামত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, দুনিয়াতেও এবং আখিরাতে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।